হ্যাঁ রেকর্ড হ্যাঁ হচ্ছে। হ্যাঁ রেকর্ড হচ্ছে এখন। ওকে, থ্যাংক ইউ স্যার। আর আমি আজকের এই সেমিনার যেটা বা সেমিনার বলা যায় বা একটা আলোচনা বলা যায়, সেমিনার বলাটা আসলে ঠিক হবে না, আমি আলোচনা হিসেবেই করতে আসছি। কারণ আমি গতদিন একটা পোস্ট দিয়েছিলাম প্রিপারেশনের ব্যাপারে, হায়ার স্টাডিজ এর প্রিপারেশনের ব্যাপারে। তখন অনেকেই অনেকগুলা কমেন্ট করেছে বা অনেকে আমার সাথে ব্যক্তিগতভাবেও কন্ট্যাক্ট করেছে। 42 ব্যাচের হয়তো এখানে একটু কম, অনেকেই প্রেজেন্ট ছিল না। আমি বলেছি যে 42 ব্যাচ নিয়েও দরকার হলে আলাদা করব বা অন্যান্য ব্যাচগুলো নিয়েও আলাদাভাবে করব, কিন্তু সেটা পরবর্তীতে। কারণ আমি গতদিন যেটা বুঝতে পারি যে আসলে বেসিক কিছু কনসেপ্ট সবার জানা দরকার, বেসিক কিছু ব্যাপার আছে। সেটা হচ্ছে যে প্রথম আমার যেটা মনে হয় যে আমি কি আসলে হায়ার স্টাডিজে যাব না হায়ার স্টাডিজে যাব না, আমি আসলে দেশে থাকবো না বাইরে থাকতে চাই, আর নাকি বাইরে গিয়ে হায়ার স্টাডিজ করে দেশে থাকতে চাই বা দেশে ফেরত আসতে চাই। এখন এইগুলার আসলে কোনো অ্যান্সার কোনো হায়ার স্টাডিজ গ্রুপে আমি সহজে পাই না। আমি অনেক সার্চ দিয়েছি, হায়ার স্টাডিজ অ্যাব্রোড গ্রুপ আছে বাংলাদেশে, অনেকেই হয়তো ওগুলাতে মেম্বার, কিন্তু সরাসরি অ্যান্সার গুলা মানুষ দিতে চায় না। কারণ অনেক মানে কি বলবো যে অপ্রিয় সত্য কথা হয়তো চলে আসবে এখানে। যেমন প্রথম, আমরা যদি বাইরে যাওয়ার ব্যাপারটা চিন্তা করি তাহলে তিনটা অপশন থাকে। একটা হচ্ছে যে আমি বাইরে যাব, বাইরে সেটেল করে ফেলবো লাইফ, আমি আর দেশে আসবো না। আচ্ছা, একটা কথা আমি বলে রাখি সবার আগে, যে চ্যাট বক্সটা ওপেন থাকবে এবং এটাতে যদি কেউ কোশ্চেন করতে চাও তাহলে করতে পারো। আমি এগুলা অ্যান্সার এখানে আশা করি দিতে পারবো, যদিও হয়তো মিটিং এ সময় কতদূর পাবো জানি না, যতদূর পাবো আমি চেষ্টা করবো অ্যান্সার গুলা দিতে। তো যেটা বলছিলাম যে তিনটা অপশন থাকে, একটা হচ্ছে যে আমি বাইরে সরাসরি সেটেল করব, আরেকটা হচ্ছে যে বাইরের থেকে ডিগ্রি নিয়ে দেশে চলে আসবো এবং দেশে জব করার চেষ্টা করব, আর 3 নাম্বার হচ্ছে স্যার আমি কি আদৌ বাইরে যাব না দেশেই সেটেল করব। এখন একজনের একটু মাইকটা অন রাখেন, যে কোনো একজনের একটু মাইকটা অন রাখো, স্টুডেন্টদের মধ্যে একজন জাস্ট মাইকটা অন রাখো, যাতে তোমরা শুনতে পাচ্ছ কিনা আমি বুঝতে পারি কোশ্চেন করলে যাতে। হ্যাঁ, স্যার আমার শুনতে কথা কি? পাচ্ছি স্যার। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, একজন। আচ্ছা, প্রথম অপশনটা নিয়ে আমি এখন কথা বলবো, সেটা হচ্ছে বাইরে যাওয়া এবং বাইরে সেটেল করা। এটা অ্যাকচুয়ালি, হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। ওকে থ্যাংক ইউ, জাস্ট একজন হলেই হবে, অনেকের ওপেন রাখার দরকার নেই মাইক, ও অনেক একজন। আগেই বলছিল, এখন আসছে আর কি। আচ্ছা ঠিক আছে। এখন প্রথম অপশনটা হচ্ছে বাইরে গিয়ে বাইরে সেটেল করা। ইটস অ্যাকচুয়ালি মাচ ইজিয়ার অপশন দেন বাইরে গিয়ে ডিগ্রি নিয়ে দেশে ফেরত আসা। বাইরে গিয়ে সেটেল করার অপশনটা কেন ইজিয়ার এটা একটু পরে বোঝা যাবে, যখন আমি বাইরের পড়ার স্টাইল এবং বাইরের হায়ার স্টাডিজ এর অপশন গুলো একটা একটা করে বলবো। এবং আমি আমার আলোচনা মেইনলি ইউএস এর মধ্যে সীমাবদ্ধ রাখবো, কারণ আমি আসলে এটা নিয়ে বেশি জানি। বাট অন্য দেশগুলোর সম্পর্কে একটা একদম নমিনাল একটা আইডিয়া দিতে পারবো। ডিটেলস আইডিয়ার জন্য আসলে ওইসব কান্ট্রিতে যেসব স্যাররা গেছেন তারা আমার চেয়ে অনেক ভালো দিতে পারবেন। তো ইউএস এর কথা যদি বলি, ইউএস এর পড়াশোনার সিস্টেমটা আমাদের থেকে অনেক বেশি ডিফারেন্ট। ইউএস এর পড়াশোনা হয় সম্পূর্ণরূপে স্কিল বেসড। ওখানে একটা আন্ডারগ্রেডের ছাত্র আন্ডারগ্রেডে থাকা অবস্থায় একটা মেশিন ডিজাইন করার চিন্তা করতে পারে। একটা মেশিন ডিজাইন করা কতটা কঠিন আমি তোমাকে সহজভাবে উদাহরণ যদি দিতে যাই, যে ধরো একটা এয়ারক্রাফট বা একটা গাড়ি, এই সব জিনিসগুলা ডিজাইন করতে প্রত্যেকটার জন্য কয়েক হাজার ইঞ্জিনিয়ার থাকে বা কয়েকশো ইঞ্জিনিয়ার থাকে। একটা এয়ারক্রাফটের প্রতিটা নাট বোল্ট, এই নাট বোল্ট জিনিসটা ডিজাইন করতেও কয়েকজন 10-20 জন 30 জন ইঞ্জিনিয়ার থাকে। এয়ারক্রাফটের সিট ডিজাইন করতেও কয়েকজন ইঞ্জিনিয়ার থাকে। এখন জিনিসটা হচ্ছে যে এইভাবে করে যদি দেখো, ওখানে আসলে টেক্সটাইল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল এই ধরনের ভাগগুলো অবসলিট হয়ে গেছে বহুত আগে। ওখানে জিনিসটা হয়ে গেছে অ্যাপ্লিকেশন বেসড, ওখানে হয়ে গেছে অ্যারোডিনামিক্স, ওখানে হয়ে গেছে তোমার কি বলবো অটোমোবাইলস, এই টাইপের ভাগগুলো। তো এই জিনিসটা আমি গতদিনে অবশ্য তোমাদেরকে একটা আইডিয়া দিছিলাম, আমি একটা লেখা শেয়ার দিছিলাম টিএসসি টিএমডিএম গ্রুপে। তো এই কারণে আমি যেটা বলতেছি, বাইরে যে তুমি যদি বাইরে সেটেল করতে যাও তখন তোমার ওদের পড়াশোনার ধারাটার মধ্যে ঢুকতে হবে। ওদের পড়াশোনার ধারাটা কিরকম? ওদের পড়াশোনার ধারাটা হচ্ছে পুরাটাই প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড। এখন প্রশ্নটা হচ্ছে স্যার ওদের কি টেক্সটাইল আছে? ইউএসএ তে নাই। একদম সোজা বাংলা কথা হচ্ছে ইউএসএ তে নাই, টেক্সটাইল নাই, কিন্তু ওরা নতুন করে এখন যেটাতে ঢুকতেছে সেটা হচ্ছে টেকনিক্যাল টেক্সটাইল।
টেকনিক্যাল টেক্সটাইলটাতে ওরা নরমালি কয়েকটা ডিপার্টমেন্ট থেকে লোক নেয়। কারণ এক নাম্বার হচ্ছে ওদের টেক্সটাইল নাই, সে কারণে ওরা সরাসরি টেক্সটাইলের কোনো লোক পায় না। বাট টেকনিক্যাল টেক্সটাইলে যখন তারা ঢুকতে যাচ্ছে তখন তাদের হচ্ছে দেখতেছে যে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে লোক নিয়ে কাজ করা লাগতেছে। যেমন ফাইবারের লোক লাগতেছে, তাদেরকে তারা নিচ্ছে ফাইবার সায়েন্স থেকে। ফাইবার সায়েন্সে তোমাদের এই বুটেক্সেরই সিনিয়র স্যাররা আছেন ফাইবার সায়েন্স ডিপার্টমেন্টে, ওখানে এটা নিয়ে কাজ করে অনেকেই। তারপরে হচ্ছে ম্যাটেরিয়ালস থেকে আসতেছে, তো ম্যাটেরিয়ালস থেকে ওরা লোক নিচ্ছে, কিন্তু সরাসরি টেক্সটাইল না থাকে ওরা টেক্সটাইল পাচ্ছে না এবং ওরা এটা নিয়ে বদারও করে না। ওখানে তুমি ফিজিক্স থেকে গিয়ে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে পারবা, ম্যাথ থেকে গিয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে পারবা, টেক্সটাইল থেকে গিয়ে তুমি ম্যাটেরিয়াল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং পড়তে পারবা, এবং মেকানিক্যালেরও কোনো কোনো বিষয়ে কাজ করতে পারবা। এখন এইটা বুঝবো কেমনে যে স্যার আসলে আমি কোন বিষয়টা কাজ করতে পারবো? এটা বুঝতে গেলে তোমাদের এখন চিন্তা করতে হবে যে স্যার আসলে আমাদের কি কি কোর্স পড়ানো হয়। প্রত্যেক ইউনিভার্সিটিতে তুমি যখন যাবা, ইউএস এর কথা বলছি আমি এখন, আমি বারবারই বলতেছি আমি মেইনলি ইউএস এর কথা বলবো, অন্যান্য ভার্সিটিতে আমার ওরকম আইডিয়া নাই। ইউএস এর প্রত্যেকটা ভার্সিটির ওয়েবসাইট প্রচন্ড ডেভেলপড এবং তারা প্রচন্ড হেল্পফুল। তুমি ওইসব ভার্সিটির যখন যে কোনো ডিপার্টমেন্টে যোগাযোগ করবা, ওখানকার যে গ্র্যাড কোঅর্ডিনেটর থাকে সে জেনারেলি তোমাকে অ্যান্সার দেওয়ার কথা, খুব বেশি ইরিভেলেন্ট কোশ্চেন যদি না করো তুমি। যেমন তোমাদের কিছু সাবজেক্ট এখান থেকে যেতে পারবা না। অনেকেই গতদিন একটা কথা বলছিল যে স্যার আমি কি অটোমোবাইলসে যেতে পারবো কিনা। আই এম সরি, যাইতে পারবা না। তার কারণ হচ্ছে অটোমোবাইলস এর বেস হচ্ছে থার্মোডিনামিক্স, তোমাদেরকে আমরা থার্মোডিনামিক্স পড়াইতে পারি না। এখন অটোমোবাইলসে যাইতে পারবা না দেখি যে মেকানিক্যাল শেষ তা কিন্তু না। হিসাবটা হচ্ছে তুমি কি মেকানিক্যালে যাইতে চাও, মেকানিক্যালে যাওয়া কি আসলেই দরকার, এগুলো তোমাকে চিন্তা করতে হবে। তুমি যদি টেকনিক্যাল টেক্সটাইল নিয়ে কাজ করতে চাও তাহলে সরাসরি খুঁজো ওই প্রফেসর, ওই ধরনের প্রফেসর কোথায় তুমি পাও। একই কাজ ওখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে একই কাজ হয়। প্রফেসররা একই জিনিস নিয়ে রিসার্চ করে, চারটা ডিপার্টমেন্ট মিলায়, এবং বেশিরভাগ সময় ওখানকার প্রতিটা ল্যাবে সবই হয় ইন্টারডিসিপ্লিনারি ল্যাব। ইন্টারডিসিপ্লিনারি কথাটার মানে হচ্ছে ওখানে বিভিন্ন ধরনের ডিপার্টমেন্ট থেকে একজন, দুইজন, তিনজন, চারজন করে প্রফেসর থেকে একটা ল্যাব বানানো হয়। ওই ল্যাবে যাবতীয় ইকুইপমেন্ট থাকে। আমি একটা সহজ উদাহরণ দিই, আমি যখন মাস্টার্সে গিয়েছিলাম তখন আমার কাজ ছিল, তো তখন আমার কাজ ছিল হচ্ছে কম্পোজিট ম্যাটেরিয়ালস এর উপরে, এবং কম্পোজিটে আমি মেইনলি কাজ করতাম হচ্ছে পলিমার ম্যাট্রিক্স কম্পোজিট। এটা নিয়ে একটু সার্চ দিলেই পাবা, তোমাদের ফার্স্ট ইয়ারও ডালিম স্যারও ক্লাস নেওয়ার সময় পড়ান, কার্বন ফাইবার বা অ্যারামিড ফাইবার, এইসব ফাইবার গুলা পড়ান। তো এগুলা আসলে বুটেক্সে যদিও গুরুত্ব দেওয়া হয় না, আই এম সরি টু সে, বুটেক্সে শুধুমাত্র কেন জানি ওই ন্যাচারাল ফাইবার বা সুতার উপরেই খালি পড়ানো হয়। সারা ওয়ার্ল্ডে তুমি যখন টেকনিক্যাল টেক্সটাইল বা আধুনিক টেক্সটাইলের দিকে যাবা বা আধুনিক যে কোনো কাজের দিকে যাবা, তখন তোমাকে ওই কম্পোজিটের দিকে আসলে যেতে হবে। কম্পোজিটের আমি কিছু অ্যাপ্লিকেশন তোমাকে বলি, তাহলেই তোমরা বুঝবা যে কেন এটা সব ক্ষেত্রে বা সব ধরনের সাবজেক্টে এটা কাজে লাগে। অ্যারোডিনামিক সেক্টর, বোয়িং 777 এবং বোয়িং 787 এই দুইটা মডেলের ক্ষেত্রে তারা 30% পর্যন্ত স্ট্রাকচারাল ম্যাটেরিয়াল নিয়ে গেছে হচ্ছে পলিমার রিইনফোর্সড পলিমার এবং ফাইবার রিইনফোর্সড কম্পোজিট নিয়ে। এবং এখানে ইজিলি তুমি বুটেক্সের থেকে যেতে পারবা, তোমাদের মেশিন ডিজাইন ডিপার্টমেন্ট থেকে ইজি যেতে পারবা, কারণ এখানে যেসব সাবজেক্ট লাগে ফর কম্পোজিট সেক্টর, ওই সাবজেক্ট সবগুলোই তোমাদেরকে পড়ানো হয়। এটা তোমার মেকানিক্স কাজে লাগবে, তোমাদেরকে মেশিন ডিজাইন পড়তে হবে, এবং তোমাদেরকে পলিমার সম্পর্কে আইডিয়া থাকতে হবে, যে সবগুলা সাবজেক্ট তোমাকে অ্যাকচুয়ালি শেখানো হচ্ছে, তোমাদের কোর্স ম্যাটেরিয়ালেই আছে, সো দ্যাট তুমি এখানে যেতে পারবা। তারপরে 2 নাম্বার হচ্ছে টেনিস খেলার র্যাকেট, দিস ইজ অলসো ফ্রম ফাইবার। ফাইবার সায়েন্স যেখানেই আছে এখানে তুমি সহজে টেক্সটাইল থেকে যেতে পারবা। তারপরে হচ্ছে আরো যদি আধুনিক দিকে আসি, তোমরা কৃত্রিম খাওয়ার দাওয়ারের কথা বোধহয় শুনছো, আমি জানি না কতজন এটা আছে বা যারা জানো, যে বিল গেটস নিজে এটাতে টাকা পয়সা ঢালতেছে ভালো পরিমাণে রিসার্চে, যেটা হচ্ছে যে ন্যাচারাল মিট যেটা আমাদের গরু, ছাগল বা এইসব প্রাণী থেকে আসে, ওইটা প্রচুর পরিমাণে বায়ু দূষণ করে। বায়ু দূষণ এবং হিট, মেইনলি হচ্ছে হিট, আমাদের এই ইন্ডাস্ট্রিটার কারণে প্রচুর হিট,
মানে পৃথিবীতে হিট বেড়ে যাচ্ছে বা সমস্যাটা হচ্ছে, এ কারণে কৃত্রিম মাংস বা কৃত্রিম ডিম এসবের দিকে প্রচুর ইনভেস্টমেন্ট বাড়তেছে। এই জিনিসগুলো আসলে কি? এই জিনিসগুলো হচ্ছে 3D প্রিন্টিং ম্যাটেরিয়াল, এবং এই ম্যাটেরিয়াল গুলা বেশিরভাগই হচ্ছে পলিমার। পলিমার সায়েন্সের দিকে যাইতে চাইলে তুমি ইজি এখান থেকে যেতে পারবা। হ্যাঁ, তুমি সরাসরি অ্যারোডিনামিক্সে যাইতে পারবা না, বাট তুমি যদি প্যাসিভলি আসতে চাও তাহলে তোমার জন্য ওয়ে আছে। এবং এইখানেই ইউএস এর একটা বড় সুবিধা হচ্ছে, ইউএসএ তে তোমার ব্যাকগ্রাউন্ডে তোমার স্কিলটা চেক করবে। ওরা জানতে চাবে না যে তুমি আসলে তোমার সার্টিফিকেটে কি লেখা আছে। এই খুব কম কান্ট্রি এই সুযোগটা দেয় আসলে। বেশিরভাগ কান্ট্রিতে তুমি সিভিল থেকে গেলে সিভিলে ডিগ্রি নিতে হবে, মেকানিক্যাল থেকে গেলে মেকানিক্যালে ডিগ্রি নিতে হবে। বাট আমেরিকার একটা বড় সুবিধা হচ্ছে মোরলেস সবাই ম্যাটেরিয়ালসে কাজ করে, এবং বর্তমান দুনিয়ায় রিসার্চ বলতে আসলে ম্যাটেরিয়ালসই বোঝায়। কারণ প্লেনও আবিষ্কার হয়ে গেছে, গাড়িও আবিষ্কার হয়ে গেছে, ভিআরও আবিষ্কার হয়ে গেছে, ভার্চুয়াল রিয়েলিটিও আবিষ্কার হয়ে গেছে। এখন আর নতুন করে জিনিস আবিষ্কার হওয়াচ্ছে, জিনিসগুলোর ইফিসিয়েন্সি বাড়ানো অনেক গুরুত্বপূর্ণ, এবং সে কাজটাই করা হয়। এবং ম্যাটেরিয়ালস এর একটা সুবিধা হচ্ছে ম্যাটেরিয়ালস থেকে আবার তুমি জব সেক্টরে বিভিন্ন দিকে চলে যাইতে পারবা। আমি তোমাকে জাস্ট দুই একটা উদাহরণ দিছি। এই একটা দিছি অ্যারোডিনামিক সেক্টরের, একটা দিছি স্পোর্টস সেক্টরের, এবং আরেকটা আমি বলছি এটা হচ্ছে কৃত্রিম খাবার দাবার। এটা এখনো কনসেপচুয়াল পর্যায়ে আছে, বাট যদি দুই একটা কোম্পানি মার্কেট হিট করে এটা মোটামুটি ধরে নাও যে নেক্সট বিগ থিং হয়ে যাবে। এছাড়া আছে সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল। মজার ব্যাপার হচ্ছে তুমি হয়তো সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালও যাওয়ার সুযোগ থাকবে, তুমি যদি দেখাইতে পারো যে তোমার ওই ধরনের ব্যাপারগুলো স্কিল আছে। স্কিল আবার আমি বলতেছি, ইউএসএ তে স্কিল বলতে তোমার ডিগ্রি কোন সাবজেক্টে এটা বেশিরভাগ সময় ম্যাটার করে না। ইভেন এমনও আছে যে টিচাররা তোমাকে নিয়ে যাওয়ার পরে তোমাকে প্রি রিকুইজিট কোর্স করায় নিবে আন্ডারগ্রেড থেকে, এবং আমাকেও প্রতিবারই করতে হয়েছে। আমি মাস্টার্সে যখন গিয়েছিলাম তখনও করতে হয়েছে, এবার আমি পিএইচডি তে গিয়েও আমার করতে হয়েছে, এবং এবার করতে হচ্ছে আমার ম্যাথের কিছু প্রি রিকুইজিট। খুবই অ্যাবনর্মাল হলেও আমাকে ম্যাথের কিছু প্রি রিকুইজিট আন্ডারগ্রেডের সাথে করে গত টার্মে মানে আমি গত ফলে আমাকে করে আসতে হয়েছে। তো এই কথাগুলো বলার মূল উদ্দেশ্য হচ্ছে আসলে বাইরে যাওয়া এবং বাইরে সেটেল করার ব্যাপারটা। আর ইউএস এর একটা বড় ব্যাপার হচ্ছে সেটেল করার ব্যাপারে, ইউএসএ সবসময় তোমাকে বলবে আমরা তোমাকে থাকতে দিব না, তোমার যেদিন পড়াশোনা শেষ হবে সেদিন তোমাকে বাসায় ফেরত পাঠিয়ে দিব। বাট ইউএসএ সবচেয়ে বেশি সংখ্যক ইমিগ্রেন্ট পিপলকে জায়গা দেয়, এবং এটার মেইন কারণ হচ্ছে ইউএস এর ইকোনমি হচ্ছে সম্পূর্ণ ইমিগ্রেন্ট পিপল ডিপেন্ডেন্ট। মজার ব্যাপার হইলো সত্য, সাদা চামড়ার মানুষরা এখন হচ্ছে কুলিগিরি করে এবং ট্রাক চালায়। পড়াশোনা করে এবং ভালো অফিসিয়াল জব এবং হায়ার লেভেলের অফিসিয়াল জব করে আমাদের মতন সাউথ এশিয়ান মানুষজন। আমরা ইন্ডিয়ানরা, চাইনিজরা জবের চেয়ে বেশি বিজনেস করে, বাট জব সেক্টরের টপ মোস্ট পজিশন গুলো ইন্ডিয়ানরা আছে, বাংলাদেশিরাও ঢুকতেছে, সিভিয়ার হারে ঢুকতেছে। আমার মনে হয় এখন 15 জন ফ্রেন্ড এবং বড় ভাই মিলে ইন্টেলে জব করতেছে এই মুহূর্তে। নাসায় আছে, নাসার জবটা অত ভালো না। আমি অনেকেরই বাংলাদেশে ধারণা থাকে নাসার জব অনেক মানে লুক্রেটিভ কিছু, বাট নাসায় বেশিরভাগই মানুষ জব করে না। টেসলা, ইন্টেল এসব জায়গায় অনেকেই জব করতেছে। এবং তোমার যদি মনে হয় যে স্যার আমি টেক্সটাইল, অনেকেই এই কোশ্চেনটা আমাকে সেদিন করছিল বা আজকেও দু একজন বলতেছিল যে স্যার আসলে আমাদের ডিপার্টমেন্ট থেকে সম্ভব কিনা। আমাদের ডিপার্টমেন্ট থেকে কি সম্ভব কি সম্ভব না এটা জানার এখন আসলে এই মুহূর্তে কোনো উপায় নাই। এক সেকেন্ড। আচ্ছা, সরি ফর দ্য ইন্টারাপশন, আমি একটু বিজি হয়ে গেছিলাম। তো আমাদের ডিপার্টমেন্ট থেকে এটা সম্ভব কি সম্ভব না সেটার চেয়ে বড় কথা হচ্ছে আমাদের ডিপার্টমেন্টে কি কি স্কিল শেখানো হয় সেটা ওরা কতদূর গুরুত্ব দেয়। তো আমি বারবারই বলতেছি আমাদের ডিপার্টমেন্ট থেকে তুমি ম্যাটেরিয়াল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ যাইতে পারবা। এন্ড ম্যাটেরিয়াল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ যাওয়া মানেই যে ম্যাটেরিয়ালেই তুমি জব করবা বাকি জীবন, ম্যাটেরিয়ালে জব ছাড়া অন্য কোথাও যেতে পারবা না তা না। এবং ওখানকার জবের ক্রাইটেরিয়া থাকে, ওখানকার জবগুলো আসলে আসে প্রফেসরদের কাছে। প্রফেসররাই বেশিরভাগ সময় জব বিভিন্ন কোম্পানিতে চেষ্টা করে যে প্লেসমেন্ট বলা হয় জিনিসটাকে, প্লেসমেন্ট দিয়ে দিতে তার স্টুডেন্টদেরকে।
so that you will have plenty of opportunity in USA. আর ইউএসএ তে সেটেলের ব্যাপারটা আমি একটু বলি, এটা একটু টাইম কনজিউমিং, কারণ তোমাকে আগে পিএইচডি বা এমএস যে কোনো একটা করতে হবে। এমএস এর করেও জব পাওয়াটা একটু কঠিন, বিশেষত এই করোনা টরোনার পরে সবারই ইকোনমি ধাক্কা খাবে, সো দ্যাট নিজের দেশের লোক খাওয়ায় তারপরে তারা বাইরের দেশের লোক খাওয়াতে যাবে। ধরে নাও যে পিএইচডি করতে হবে, এমএস পিএইচডি করে তুমি জয়েন করবা, জয়েন করার পরে মোরলেস তোমার 3-5 বছরের মতো লাগবে সেটেল হতে, মানে সরাসরি কথা হচ্ছে পাসপোর্ট পাইতে। এক্ষেত্রে জার্মানির একটা ব্যাপার হচ্ছে, জার্মানিতে জব আছে প্রচুর, কিন্তু জার্মানরা আমি যতদূর জানি, আমার জানা মতে ওরা সচরাচর পাসপোর্ট দিতে চায় না, জার্মানরা নাগরিক অ্যাড করতে চায় না। আর দুইটা কান্ট্রি খুবই সুবিধা, কানাডা এবং অস্ট্রেলিয়া। কানাডা এবং অস্ট্রেলিয়ায় তোমরা সহজেই ওদের সিটিজেনশিপ বা ওখানে সেটেল করার দিকে যেতে পারবা, মোটামুটি বেশ সহজেই হয়। ওখানে তোমার ইভেন পিএইচডি করতে করতে অ্যাপ্লাই করলেও অনেকের পার্মানেন্ট রেসিডেন্সিপ হয়ে যায়, যেটা হয়তো ইউএসএ তে হবে না। ইউএসএ তে একটু টাইম লাগবে, বাট আজ পর্যন্ত আমি খুব কমই ফেরত আসতে দেখেছি যারা মানে চায় যে আমি ইউএসএ তে থাকবো, সেটেল করবো, তাদের আসলে একটা না একটা ওয়ে হয়ে যায়। আরো কিছু অনেক উপায় আছে, ধরো যাদের দেরি হয় কাগজপত্র হইতে, তারা অনেক সময় যেটা হয় যে কিছুদিন জব করে আবার হয়তো স্টুডেন্ট হয়, আবার জবে যায়। এই অপরচুনিটি গুলা ইউএসএ তে পাওয়া যায়। আর কানাডার একটা প্রবলেম হচ্ছে, কানাডায় ভার্সিটির সংখ্যা খুবই কম। ইউএসএ তে তুমি দেখবা যে ভার্সিটির সংখ্যা অ্যাবাউট মোর দেন থাউজেন্ডস অফ ইউনিভার্সিটি আছে যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ভর্তি করায় এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে স্কলারশিপও দেয়। কানাডার ভার্সিটির সংখ্যা এবং অস্ট্রেলিয়ার ভার্সিটির সংখ্যা কম। এবং আমি একটা জিনিস আমার নিজের এক্সপিরিয়েন্স বলে যে আমার ভার্সিটি মানে বুয়েট থেকে অনেকেই কানাডার জন্য ট্রাই করে, বাট কানাডায় সাবজেক্ট চেঞ্জ করাটা একটু কঠিন। ওখানে মেকানিক্যালে যে যায় সে মেকানিক্যালেই পড়তে হয়, ম্যাটেরিয়ালস এর জনকে ম্যাটেরিয়ালসেই পড়তে হয়। এই ইন্টারডিসিপ্লিনারি চেঞ্জটা করার জন্য ইউএসএ মাচ বেটার। আর জার্মানি সম্পর্কে বা অস্ট্রেলিয়া সম্পর্কে আমার আসলে আইডিয়া খুবই কম, এটা হয়তো ইন ফিউচার আমরা আলোচনা করতে থাকলে তখন বের হয়ে আসবে। আর সেকেন্ড অপশনটা যেটা, এটা হচ্ছে আমি এখন যেটা বলবো এটা আমার মতে ওর্স্ট অপশন। যদি কেউ বলো যে স্যার আমি বাইরে যাব, ডিগ্রি নিব, দেশে আসব এবং জব করব, দিস ইজ ওর্স্ট অপশন। এটার একটা প্রধান কারণ হচ্ছে সারা দুনিয়ায় ইউনিভার্সিটির পড়াশোনা আসলে ইন্ডাস্ট্রি থেকে ডিফারেন্ট, এবং তার চেয়ে বড় কথা হচ্ছে বাইরের ইন্ডাস্ট্রিগুলো যা নিয়ে কাজ করে, বাইরের ইন্ডাস্ট্রিগুলো আমাদের ইন্ডাস্ট্রিগুলো সেগুলো নিয়ে কাজ করে না। এ কারণে যে প্রবলেমটা হয়, বাইরের ভার্সিটিতে তুমি যে স্কিলগুলা শিখতে পারবা সেই স্কিলগুলা তুমি বাংলাদেশে খুব একটা কাজে লাগাতে পারবা না। আমি একটা সহজ কথা বলি, আমি ফাইবার রিইনফোর্স পলিমার নিয়ে কাজ করেছি ইন ইউএসএ। তো আমি ওইটার অনেকগুলা সেক্টরই তোমাদেরকে বললাম, আরো এরকম কয়েকশো সেক্টর তুমি পাবা যদি গুগল সার্চ দাও। ইনফ্যাক্ট তার কোনো ইন্ডাস্ট্রি বাংলাদেশে নাই। আমি যদি বলতাম যে আমি বাইরের থেকে এসে বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে জয়েন করব, আসলে আমার জন্য কোনো ওয়ে খোলা থাকতো না এবং আমার জন্য কোনো জব থাকতো না। 2 নাম্বার কথা, বাংলাদেশ না, বাংলাদেশের ইন্ডাস্ট্রি স্পেশালি, এটা বাইরের ইন্ডাস্ট্রি গুলার এই প্রেজুডিসটা নাই। বাংলাদেশের ইন্ডাস্ট্রি সবসময় চায় ফ্রেশ রিক্রুট করতে, কারণ ফ্রেশ রিক্রুট করলে যেটা হয় তাকে কাজ শিখায় নেওয়াটা সহজ হয়, তাকে কম বেতনে রাখা যায়, তার আসলে মানে তার স্কিল ডেভেলপমেন্টের জন্য একটা টাইম দিতে হয়, সেটার জন্য তাকে তখন কম বেতনে অনেক দিন ধরে রাখতে পারে একটা ইন্ডাস্ট্রি, যেটা আসলে একটু স্কিলড লোক হইলে তখন আর সেটা করতে পারে না। এ কারণে বাংলাদেশের ইন্ডাস্ট্রিরা চায় না যে তুমি একটু বেশি বয়সে এসে জয়েন করো। তুমি যদি বাইরে যাও, এমএস করো, ফেরত আসো, তোমার এক হচ্ছে জব ফিল্ড অনেক ছোট হয়ে যাবে, এটা হচ্ছে ফার্স্ট থিং, জব ছোট হয়ে যাবে। এবং সেকেন্ড থিং হচ্ছে তুমি আসলে জব মার্কেটে গেলেও তোমাকে মানুষজন নিতে চাবে না। একটা সহজ কথা বলি, তোমার প্রত্যেকটা ইন্ডাস্ট্রি একটা নির্দিষ্ট মেশিনারি আছে, তুমি যখন একটা ভার্সিটিতে যাবা তোমার কিন্তু অ্যাকচুয়ালি কোনো নির্দিষ্ট মেশিনারি কেউ শিখাবে না। প্রত্যেক কোম্পানি একটা কোনো বাংলাদেশেরই ধরো টেক্সটাইলের কথাই যদি বলি, একটা টেক্সটাইল মিল যে মেশিনটা আনে, সেটা তোমার নিটিং মেশিন হোক, সেটা যে মেশিনই হোক, ওইটা একটা নির্দিষ্ট কোম্পানিরটাই আনে। আর প্রত্যেকটা কোম্পানির মেশিনের গঠন আলাদা, প্রত্যেকটা কোম্পানির মেশিনের কার্যপ্রণালী আলাদা।
এই জিনিসগুলা তোমাকে, তুমি যদি বেশি বয়সে এসে জয়েন করো তখনও কিন্তু তোমাকে নতুন করেই শিখতে হবে। তুমি হয়তো রিসার্চ করে আসবা, তুমি হয়তো নতুন নতুন কিছু ইনোভেট করার চেষ্টা করে আসবা বা নতুন কিছু ইনভেন্ট করবা, কিন্তু এর মানে এই না যে তোমার এক্সিস্টিং মেশিনারির উপর স্কিল বাড়বে। আর দিন শেষে ইন্ডাস্ট্রি ভাই টাকার খেলা, তারা চাবে যে আমি কিভাবে বেশি ইনকাম করব, বেশি আর্ন করব, কম খরচ করব। তো একজন বেশি বয়সের বেশি জানা লোককে ইন্ডাস্ট্রিতে নিতে তাদের খরচ করতে হবে বেশি, তাদের বেতন দিতে হবে বেশি, কিন্তু তারা আউটপুটে কোনো লাভ পাবে না। কারণ হচ্ছে বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে আর&ডি নাই। তোমাদের টেক্সটাইলে যেটাকে আর&ডি বলা হয়, আসলে ওইটা আর&ডি বলে কিছু না। আর&ডির হিসাবই বাংলাদেশে কমপ্লিট আলাদা। একটা কোম্পানি কিছুটা আর&ডি করে, সেটা হচ্ছে ওয়ালটন। অনলি ওয়ান কোম্পানি বাংলাদেশে। এবং তারাও যেটা আর&ডি করে, তারা আর&ডিটা আমি সরাসরি বলি, তারা হচ্ছে চায়না থেকে প্রোটোটাইপ বা চায়নার থেকে কোনো একটা মেশিনারি এনে ওইটাকে ভেঙে চুরে কেটে কুটে দেখে যে কিভাবে কি করছে, তারপরে জাস্ট ওই ম্যাটেরিয়াল গুলা নিজেরাই প্রডিউস করে নিজেরা জোড়া লাগায় দেখে যে এটা ওয়ার্ক করতেছে কিনা। দ্যাটস দা, মানে দ্যাটস হোয়াট দে কল্ড আর&ডি। বাট এটাও আর&ডি না। তোমরা যদি প্র্যাকটিক্যাল আর&ডি বলো, প্র্যাকটিক্যাল আর&ডি হচ্ছে যেটা ইন্ডাস্ট্রিতে নাই সেটা নতুন করে আমরা অ্যাড করব। এরকম কিছু বাংলাদেশে কোনো ইন্ডাস্ট্রিতে হয় না, একদম নট এ সিঙ্গেল ওয়ান। সো দ্যাট আর&ডির কোনো দাম নাই, এবং এই জন্যই বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে হায়ার স্টাডিজে তুমি অ্যাকচুয়ালি কোনো দাম পাবা না। আরেকজন আমাকে কোশ্চেন করছিল যে এমবিএ এর ব্যাপারটা। এমবিএটা কিন্তু হায়ার স্টাডিজ না, এমবিএ যে প্রফেশনাল ডিগ্রি, এবং এমবিএ প্রফেশনাল ডিগ্রি হওয়াতেই এমবিএ এর বাংলাদেশে দাম আছে। আমি একটা সহজ কথা বলি, তোমরা আন্ডার গ্রেডের থেকে বেশিরভাগ ছেলেপিলেই যখন পাশ করো, ইভেন আমার নিজের কথাই আমি বলতেছি, আমি নিজে যখন আন্ডার গ্রেড থেকে পাশ করে বের হলাম, তখন আসলেই কর্পোরেট এটিকেট বলে কিছু আমার জানা ছিল না, বা আমাদের ক্লাসে বা আমাদের ভার্সিটিতে ইভেন এটার উপর কোনো কোর্স নাই, আমাদের ক্লাসে এগুলো নিয়ে কিছু শেখানো হয় না। বাট কর্পোরেট এটিকেট ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং। তোমার একটা ইন্ডাস্ট্রিতে তুমি কাজ জানো, এটা যতটুকু না ইম্পর্টেন্ট, তুমি কর্পোরেট সিস্টেমটা বুঝো কিনা, হায়ারার্কিটা আন্ডারস্ট্যান্ড করো কিনা, এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো আমাদেরকে শেখানো হয় না, যেটা এমবিএ তে তোমাকে একটা ধারণা দেওয়া হবে। এবং এমবিএ বেশিরভাগ সময়ই হচ্ছে যে আসলে মুখস্থ করার কিছু না বা পড়ার কিছু না। এমবিএ হচ্ছে শিখা, যে এই প্রসেসটা এভাবে চলবে, একটা প্রসেস কিভাবে ডিজাইন করতে হয়। একটা প্রসেস ডিজাইন তোমাকে আমি যেটা শিখাবো এটা হচ্ছে মেশিন ডিজাইন। এখন তুমি ধরো তোমাকে আমি বললাম যে তুমি একটা গিয়ার বানায় দাও, তুমি গেলা যে গিয়ার বানাইতে গেলে কোন ম্যাটেরিয়াল সবচেয়ে ভালো, যে স্যার টাইটেনিয়াম সবচেয়ে ভালো, টাইটেনিয়াম দিয়ে বানাইলে স্যার আগামী 200 বছরও মেশিনের কিছু হবে না। 200 বছর ভাই মেশিনের কিছু হবে না, 200 বছর তো মেশিনই টিকবে না, তোমার টাইটেনিয়ামের ইয়া দিয়ে আমি কি করব? তো ওইটার খরচ যাবে ধরো 10 গুণ। সেই জন্যই তোমাকে আমি জিনিসটা তোমাকে আমি যখন মেশিন ডিজাইন শিখাবো, তোমার মনে হবে যে স্যার এটা তো সারা দুনিয়া টাইটেনিয়াম দিয়ে বানানো উচিত, তার ওই ফক্তা প্লাস্টিক দিয়ে আমি বানাবো কেন? কিন্তু তোমাকে যে জিনিসটা যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে তোমাকে সবকিছুর মনিটারি ভ্যালুটা চিন্তা করতে হবে। এই মনিটারি ভ্যালু চিন্তা করার ব্যাপারটা আমাদের ভার্সিটিতে শেখানো হয় না, যদিও আমাদের আন্ডারগ্রেডের কোর্সে এইসব জিনিসগুলো রাখা উচিত। আমরা রাখিও না, কেন রাখি না তাও জানি না। যেহেতু রাখি না, এই জন্য এমবিএটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, এবং এমবিএ আমাদের দেশের সমস্ত চাকরিতে, যে কোনো ইন্ডাস্ট্রিয়াল চাকরিতে এমবিএ অবশ্যই ভ্যালু এড করবে, বাট নট হায়ার স্টাডিজ। আর 3 নাম্বার অপশন হচ্ছে স্যার বাংলাদেশে থাকবো। দ্যাটস দ্য বেস্ট অপশন আই থিঙ্ক। আমি এখানে যদিও হায়ার স্টাডিজ নিয়ে কথা বলতে আসছি, বাট তারপরে আমি বলবো যে দ্যাটস দ্য বেস্ট অপশন আই থিঙ্ক। যদি তুমি দেশে সেটেল করতে চাও, যদি তুমি দেশে সেটেল করতে চাও, বাইরে সেটেল করতে না চাও, তাহলে আসলে তোমার বাইরে যাওয়ার কোনো দরকার নেই। তুমি দেশে থাকো, ভালো কোথাও থেকে এমবিএ করো, দ্যাট উড বি এ গুড থিং। এবং এমবিএটা আমি বলবো ফুল টাইম করিও না, জব করো সাথে এমবিএ করো। এমবিএ ফুল টাইম করতে গেলে অনলি আইবিএ ইজ ওর্থ ইট। আইবিএ তে যদি ঢুকতে পারো তাহলে ওর্থ ইট এটা। কারণ তখন তোমার আগের ব্যাকগ্রাউন্ড আসলে কোনো ম্যাটার করবে না। আমার চেনা বুয়েটের এক জুনিয়র, আমার খুবই কাছের জুনিয়র, ও হচ্ছে আইবিএ থেকে এমবিএ করলো, বুয়েট মেকানিক্যাল থেকে পাশ করে। তারপর এখন বাংলা লিংকের ও আছে মার্কেটিং ডিভিশনে, এবং বেশ ভালো পজিশনেই আছে। তো ওর আসলে পুরো লাইফটাই চেঞ্জ হয়ে গেছে, মানে জিনিস, ও কিন্তু ইঞ্জিনিয়ারিং লাইনেই নাই। আইবিএ তে যদি করতে চাও দেন ফুল টাইম ওর্থ ইট, বাট আদারওয়াইজ আমি বলবো তুমি পার্ট টাইম চলে যাও এমবিএ তে, এবং তুমি তোমার ইন্ডাস্ট্রিতে শাইন করতে থাকো। ইন্ডাস্ট্রিতে সবসময় স্কিল এবং এক্সপিরিয়েন্স বড় কথা। স্কিলটা তোমাকে কেউ কোনো ভার্সিটিতে দিবে না,
কেউ কোনো ভার্সিটিতে তোমাকে স্কিল শিখাইতে পারবে না, বাংলাদেশ তো পারবেই না, আমেরিকাতেও খুব কম স্কিলই শিখাই দেওয়া হয় যেটা সরাসরি ইন্ডাস্ট্রিতে গিয়ে কাজে লাগে। ওই আমেরিকার আমার এক প্রফেসর বলছিল যে আমরা তো খালি অঙ্ক করে বের হয়ে যাই, তারপরে যখন আমাকে সে যখন ইয়াতে গেছিল, জবে গেছিল, অ্যারোডিনামিক সেক্টরের প্রথম জব করতেছিল, তাকে হঠাৎ করে একটা কিছু সংখ্যার একটা ম্যাট্রিক্স দিয়ে বলা হয়েছে যে আমাদের সিমুলেশনে এরকম রেজাল্ট আসছে, দেখো তো এইভাবে যদি আমরা প্লেনের পাখাটা হেলিকপ্টারের পাখাটা ডিজাইন করি এটা কি সাস্টেইনেবল কিনা। তো সে বলে আমার জন্ম আমি এরকম এরকম ম্যাথ আমি আমার জন্মে দেখিনি, এবং সে তারপরে সেটা তার সিনিয়রদের ওখান থেকে হেল্প নিয়ে 7 দিনের মধ্যে বের করছে। এই স্কিলটা ভাই কোনো ভার্সিটি তোমাকে কখনো দিবে না। আর এক্সপেরিয়েন্স সবচেয়ে বড় কথা, কোন মেশিন কতদিন চলার পরে কোনখান দিয়ে গন্ডগোল হয় এটা ওই মেশিন যে না চালায় বা ওই মেশিনারি সম্পর্কে যার আইডিয়া না থাকে ভাই ওইটা কেউ বলতে পারবে না। প্রত্যেক কোম্পানির মেশিনারি ডিফারেন্ট, একই কাজ, ফাইনাল আউটপুট একই, কিন্তু প্রতিটার প্রসেস ডিফারেন্ট, প্রতিটা লংজিভিটি ডিফারেন্ট, প্রতিটার সোজা কথা হচ্ছে গিয়ার বিয়ারিং, প্রতিটা কম্পোনেন্ট ডিফারেন্ট। সো দ্যাট ওই তুমি যে স্কিল যে এক্সপেরিয়েন্স ইন্ডাস্ট্রিতে পাবা সেটা আর কোথাও তুমি পাবা না। তো যদি বাংলাদেশে থাকতে চাও, বাংলাদেশে থাকা খুবই ভালো ডিসিশন, কোনো সমস্যা নাই। টেক্সটাইল ইন্ডাস্ট্রি আমি জানি না, তবে আমার মনে হয় না এত সহজে একেবারে আমরা টেক্সটাইলের বিশাল ধাক্কা খেয়ে পিছিয়ে যাব, চান্সেস খুব কম, খুবই কম। কারণ আমাদের দেশে আমাদেরকে যে বেতন দেওয়া হয় 12,000 টাকা ইঞ্জিনিয়ারের বেতন, 8,000 টাকা ইঞ্জিনিয়ারের বেতন, আল্লাহ দুনিয়া পৃথিবীর আর কোথাও পাওয়া যাবে না খুঁজে। তো টেক্সটাইলে এত সহজ আমরা পিছিয়ে যাব মনে হয় না। অ্যাটলিস্ট তোমার জীবনে তুমি ভাত খেয়ে যাইতে পারার কথা এবং ভালোভাবেই থাকতে পারার কথা। আচ্ছা, আমি বেশ কিছু কোশ্চেন আসছে, আমার মনে হয় আমি 3টে অপশন নিয়ে কথা বলছি মোটামুটি। অনুপম, কিছু কোশ্চেন ছিল ভাই, একটা দুইটা করে কি শেয়ার করবা? হ্যাঁ জি ভাই, এখানে রাত কোশ্চেন করছে স্যার, স্কিল গুলো কিভাবে ডেভেলপ করব না না স্যার? না, চ্যাটেরটা দেখতে পাচ্ছি, ওই যে প্রথম চ্যাটে লেখার আগে একজন কি জানি একটা কোশ্চেন করছিল, ওইটা লিখে আমি চ্যাটের গুলো ও এরপরে আচ্ছা, আসতেছে। ওটা তো আমি লিখি নাই। কে কোশ্চেন করছিল শুরু হওয়ার আগে? রাত মনে হয় কোশ্চেন করছিল। রাত, রাত তুমি আবার কোশ্চেনটা করো। স্যার আমার কোশ্চেনের আনসার স্যার দিয়ে দিছেন মেবি। আচ্ছা, যাদেরটা অ্যানসার দিছি ঠিক আছে, আর ফাহাদ মনে হয় কোশ্চেনটা করছিল স্যার। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে চ্যাটের কোশ্চেন গুলার আগে অ্যানসার দেই, এরপরে যদি কারো কোশ্চেন থাকে আমি যত তাড়াতাড়ি সম্ভব অ্যানসার দিব। আর অনুপম স্যার, আমরা কি 1 ঘন্টায় শেষ করতে হবে নাকি 2-1 মিনিট এক্সট্রা পাইতে পারি? 2-1 মিনিট এক্সট্রা পাইতে পারি, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি চেষ্টা করতে যত তাড়াতাড়ি সম্ভব অ্যানসার দেওয়ার, তারপরে আবার আমরা কোশ্চেন নিব অডিয়েন্স থেকে, সমস্যা নাই। প্রথম প্রশ্ন চ্যাট হিস্ট্রিতে যেটা আছে, আসসালামু আলাইকুম। হ্যাঁ স্যার, অন্য কান্ট্রিতে অ্যাপ্লাই করার জন্য নিজের ইউনিভার্সিটি থেকে রেফারেন্স লেটার লাগে, এটার ডিটেলস একটু বললে ভালো হতো। হ্যাঁ অবশ্যই, অন্য কান্ট্রিতে অ্যাপ্লাই করার জন্য তোমার ভার্সিটি থেকে রেফারেন্স লেটার লাগে, এবং প্রত্যেকটা ভার্সিটিতে অ্যাপ্লাই করার জন্য তোমার 3টা করে, অন এন এভারেজ 3টা করে লাগে, কোনো কোনো ভার্সিটি 2টা রেফারেন্স লেটার অ্যাকসেপ্ট করে। বাংলাদেশে বেশিরভাগই যেহেতু পাশ করার পরপরই বাইরে চলে যাওয়ার চিন্তা থাকে, এই জন্য টিচারদের থেকে মেনলি নেওয়া হয়। আর বাংলাদেশের ইন্ডাস্ট্রি থেকে আসলে কমই রেফারেন্স লেটার দেওয়া হয়। 2 নাম্বার হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রির হায়ার লেভেলের লোকজন, বিশেষ করে অ্যাডমিনের লোকজন মালিকের আত্মীয় স্বজন হয়, এবং সেক্ষেত্রে তারা বেশ অশিক্ষিত টাইপেরই হয়। ইমেইল লেখা এবং সেটাকে সুন্দর ভাষায় লিখে বাইরে পাঠানো, এই টাইপের কাজ করার যোগ্যতা আসলে মালিকের আত্মীয় স্বজনের কমই থাকে, বেশিরভাগই খুবই মূর্খ টাইপের হয় এবং খুবই অদ্ভুত অদ্ভুত কথা বলে, তাদের থেকে রেফারেন্স লেটার নেওয়া খুব কঠিন। ইউনিভার্সিটি থেকে রেফারেন্স লেটার তোমাদের ডিপার্টমেন্টের টিচাররাই হেল্প করবে, তোমরা যাদের ক্লাস পাইছো এবং যেসব স্যাররা তোমাদের সাথে মোর ক্লোজ এবং ফ্রেন্ডলি, তাদের থেকে তুমি বললে 3টা রেফারেন্স লেটার অবশ্যই স্যাররা দিবেন। আই হোপ যে মোটামুটি সব স্যারই এটা খুশি মনেই দিবেন তোমরা বাইরে যেতে চাইলে। আমাদের স্যারদের থেকে নিতে একটু কষ্ট হইতো, কারণ মোটামুটি বুয়েটে প্রায় সবাই বাইরে যাইতে চায়, তো স্যারদেরকে আমরা বিরক্ত করে মেরে ফেলতাম আর কি। তো এই জন্য আমাদের একটু কষ্ট হতো, বাট তোমাদের রেফারেন্স লেটার ইনশাল্লাহ আমরা দিয়ে দিব, কোনো সমস্যা নেই। আচ্ছা স্যার, স্কিল গুলো কিভাবে ডেভেলপ করব? রাদ, আমি আসলে এটা রাদের কোশ্চেন, আমি আসলে কোনো স্কিলের ব্যাপারে এখনো বলি নাই। স্কিলের ব্যাপারে কমপ্লিট একটা আলাদা সেশন করতে হবে আমাদের, হয়তো আমরা সামনেই করব।
বাট কমপ্লিট আলাদা সেকশন। স্কিল গুলা ডিপেন্ড করে হচ্ছে তুমি কি ধরনের কাজে যাইতে চাও বা কিভাবে যাইতে চাও। অনেক স্কিলই এখানে জানার কোনো সুযোগ নাই বা আমাদের দেশে ডেভেলপ করার খুব একটা সুবিধা নাই, বাট কিছু কিছু সফটওয়্যারের স্কিল আমরা সবাই শিখে রাখতে পারি। ফার্স্ট ওয়ান ইজ ম্যাটল্যাব। ইউএসএ বলো বা জার্মানি বলো, ইভেন অস্ট্রেলিয়াও বলো, যেখানেই যাইতে চাও না কেন, আমি এই ব্যাপারে খালি চায়না ছাড়া আমি সবার কথা বলতে পারবো যে এভরিওয়ান উইল রিকোয়ার ম্যাটল্যাব। এবং ম্যাটল্যাবের স্কিলটা ওরা আসলে এমন ভাবে ধরে যেটাকে কোনো স্কিল ধরে না। তুমি যেভাবে মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করো, ওরা ওভাবেই ধরে নিবে যে তুমি ম্যাটল্যাবে দুই একটা কোডিং করতে পারো। লাইক আমি এবার যখন যাই, আমার প্রফেসর আমাকে একটা মেশিনারি, একদম মানে আননোন একটা মেশিনারি, ওটা হচ্ছে প্রোফাইলিং মেশিনারি। ওইটা ন্যানোমিটার স্কেলের ওইটা রেজলিউশন থাকে। জিনিসটা হচ্ছে যে কোনো একটা সারফেস তুমি যদি ওখানে রাখো, ওই মেশিনারিটা জাস্ট এখান থেকে স্ক্যানে লাইট দিয়ে স্ক্যান করে এবং ন্যানোমিটার রেঞ্জে এটার যে প্রোফাইলটা আছে সেটার মেজারমেন্টটা দেয়। তো আমার প্রফেসর আমাকে বললো যে এটা এরকম দেয়, তুমি দেখো তো এটার আউটপুট ফাইলটা কি, আউটপুট ফাইলের থেকে তুমি ডেটাগুলা নিয়ে আমাকে ম্যাটল্যাবে একটা 3D ইমেজ কালকে আমাকে দাও। she won't help me about anything, মানে সে আমাকে কোনো আর কথা, হ্যালো, বার্সা নেপোলি ভার্সেস চেলসি ভার্সেস বার্সা নেপোলি ভার্সেস মাহিন তোর মাইকটা অফ কর, শাফা তোর মাইকটা অফ কর, শাফা। এটা মাইন্ড অফ করে দে সাফা। এটা কি পিএসজি এর 18 এ পাগল হয়ে গেছে, এটা এ ভালো পুরা পাগল হয়ে গেছে। কি করতে এই মাইক অফ করো। স্যার মিউট করে দেন, স্যার মিউট করে দেন। আজকে ইউসিএল এর ড্র হইছে, হ্যাঁ এই জন্য। হ্যাঁ, আমি জানি, বুঝতে পারছি, ইউসিএল আশিক নিয়ে খুব আমিও draw ইন্টারেস্টেড, বাট একটু পরে, ওটা নিয়ে এখন না, আমরা একটু 10-15 মিনিট পরে কথা বলবো, না সমস্যা নাই। ওই বার্সা মাইক অফ কর। স্যার ও মনে হয় জানে না স্যার, আপনি মিউট করে দেন স্যার। মিউট করে দেন স্যার। কাটটা যে অনেকেরই তো মাইক অন। আশিক স্যার মাহিন mute করে শাফা, দে। স্যার নাম হচ্ছে মাহিন মাহিন শাফা, শাফা। জি স্যার, অফ কোর্স। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। তো আচ্ছা, স্কিলের ব্যাপারে কথা হচ্ছিল, তো ম্যাটল্যাব জিনিসটাকে তখন আমাকে বললো যে পরের দিন তুমি আমাকে দেখাও। এখন মজার ব্যাপার হচ্ছে আমি আসলে ম্যাটল্যাবে 3D ইমেজ কখনো করি নাই। দেন ওই এক রাতের মধ্যেই আমাকে 3D ইমেজটা দেখতে হলো। সেকেন্ড দিন আবার খুঁজে বের করতে হলো ওটা আসলে কি রকম ডাটা আউটপুট দেয়। পরের দিন দিতে গিয়ে দেখি যে এটা কোনো গ্রাফিক্যাল ডাটা আউটপুট দেয় না। মানে হচ্ছে তুমি XYZ এক্সিসে বসায় তুমি ওটা করবা, এরকম মানে গ্রাফ আঁকবা, সেরকম কোনো আউটপুট দেয় না। তো আমাকে প্রোগ্রাম বের করে আউটপুটটাকে XYZ এক্সিসে নিয়ে তারপরে 3D ইমেজটা ক্রিয়েট করতে হয়েছে। 3D হ্যাঁ এরকমই আর কি। 3D ইমেজ বলা ঠিক হবে না, এটা আসলে 4D বলা যায়। হোয়াটএভার, এই জন্যই বললাম যে ম্যাটল্যাবের স্কিলটাকে ওরা কোনো স্কিল ধরবে না। ম্যাটল্যাবটাকে ওরা ধরে নিবে তুমি যদি ওয়ার্ড পারো তোমাকে ম্যাটল্যাব পারতে হবে, এটাই ধরে নিবে। সেকেন্ডটা হচ্ছে তোমরা যারা মেকানিক্যাল বা ম্যাটেরিয়ালস লাইনে কাজ করবা, সেকেন্ড স্যার, স্কিল একটু হচ্ছে interrupt করি, সলিড ওয়ার্কস। হ্যাঁ অবশ্যই স্যার ম্যাটল্যাবের পাশাপাশি কি পাইথন কোনো গুরুত্ব বহন করে কিনা একটু যদি বলেন। আচ্ছা আচ্ছা, অবশ্যই আসতেছি আমি। সেকেন্ড 2 নাম্বার হচ্ছে যে সলিড ওয়ার্কস। সলিড ওয়ার্কসটা হচ্ছে ড্রয়িং ডিজাইন সফটওয়্যার। নট অনলি ড্রয়িং, এটা ডিজাইনের কাজেও হেল্প করে। যেমন তুমি হচ্ছে যে কোনো একটা ম্যাটেরিয়াল নিয়ে কোনো একটা মেশিনারিজ নিয়ে কাজ করতেছো, একটা মেশিনারিজের একটা শ্যাফট বা একটা গিয়ার তুমি বানাচ্ছো। এই গিয়ার ডিজাইনের পরে আসলে গিয়ারটা কাজ করবে কিনা, নাকি গিয়ারটা ফেল করবে, গিয়ারের উপর যে লোড থাকবে সেটা চেক করার জন্য তোমাকে সলিড ওয়ার্কস ইউজ করতে হবে। সলিড ওয়ার্কসে ড্রয়িং করে ওখানে সিমুলেশন করা যায় এবং এটা যথেষ্টই ইজিয়ারই বলবো আমি দেন আদার সফটওয়্যার। এবং এখন এটা মানে কি বলবো, কমপ্লিটলি ভিজুয়াল হয়ে গেছে। জিনিসটা তুমি সরাসরি চোখের সামনে সেটআপটা বানাবা, সেটআপ বানায় সেটআপটার উপর লোড দিবা, লোড দিয়ে চেক করতে পারবা যে আসলে সেটআপটা কাজ করবে কিনা। বাস্তবে কাজ করার আগে এটা এখন করা হয়। 3 নাম্বার, অনুপম স্যার যে কোশ্চেনটা করলেন যে পাইথনের লাগে কিনা, যারা যে প্রফেসররা ইন্ডাস্ট্রি রিলেটেড কাজ করবে, আবার আমি বলতেছি যেসব প্রফেসররা ইন্ডাস্ট্রি রিলেটেড কাজ করে ও সেইসব প্রফেসরের সুবিধা কি, সেসব প্রফেসরের কাছে তুমি যদি পিএইচডি এমএস পিএইচডি যাই করো না কেন, কোন রকম টিকে থাকতে পারলে তোমার চাকরিতে ঢুকাই দিবে সে। ওই বড় বড় নাম এখন যেগুলো শুনলে ভাল লাগে, ইন্টেল, মাইক্রোসফট, নাসা, টেসলা, যা যা শুনলে ভাল লাগে, সেসব জায়গার সাথে অনেক প্রফেসরই কাজ করে এবং বিভিন্ন ভার্সিটির প্রফেসরই কাজ করে এবং সেগুলোতে মোটামুটি প্রফেসররা তোমাকে ঢুকাই দিবে।
ওখানকার সব চাকরি হয় প্রফেসরের মারফত। এই কারণে একটা কথা বলতেছি, প্রফেসর যারা ইন্ডাস্ট্রির সাথে কাজ করে তারা সবাই পাইথনে কোডিং করতে বলবে। তাদের একটাই কথা থাকে, ইন্ডাস্ট্রি পাইথনে কোড করে, পাইথন ফ্রি। এবং এটার যেটা হয় যে এটা ওয়াইডলি অ্যাকসেপ্টেবল, মানে ইউএস এর প্রচুর কোম্পানি আছে যারা সরাসরি পাইথনে কাজ করে। আমার ডিপার্টমেন্টে আমার প্রফেসর, আমি আসলে দুইজন প্রফেসর আন্ডারে ছিলাম। যিনি বয়স্ক প্রফেসর, উনি সব সময় একটা কথাই বলতেন যে তোমরা এই ম্যাটল্যাব ছাড়ো, ম্যাটল্যাব হচ্ছে মানে ইরশাদের কাজ, খুবই ইজি কাজ, এটা ঘরে বসে আরাম করে করা যায়, পাইথনে যাও। সারাদিন একই কথা বলতো, পাইথনে যাও। স্যারের অ্যান্সারটা আমি দিলাম। দুইটা স্কিলের কথা আমি বললাম রাত। তো এই দুইটা স্কিল মোটামুটি আমরা চেষ্টা করি হালকা পাতলা একটু আইডিয়া দিতে আমাদের ডিপার্টমেন্টে, বাট তোমাকে অনেক বেশি শিখতে হবে। আমি একটা আইডিয়া, আমি হচ্ছে তোমাকে রাস্তায় তুলে দিব, রাস্তাটা তোমাকে হাঁটতে হবে, তোমাকে দৌড়াইতে হবে, তোমাকে ওই অনুযায়ী ডিসিশন মেক করতে হবে যে আমি আসলে এই রোডে যাব, আমাকে এর জন্য জান দিয়ে দিতে হলেও দিব। এই জন্য আমি একটা কথা বলছিলাম গতদিন ওই স্ট্যাটাসটা যখন দিছিলাম বা পোস্টটা যখন দিছিলাম, যে কে কে আসলে মইরা গেলেও বাইরে যাইতে চাও। বাইরে যাওয়ার রোডটা একটু কঠিন, বাট তুমি যদি যাইতে চাও তাহলে ডিটারমিনেন্টলি যাও। আর যদি না যাইতে চাও তাহলে আসলে কনফিউশনে থাকার দরকার নেই। তুমি দেশে যথেষ্ট ভালো লাইফ লিড করতে পারবা এবং উইথ মাচ লেস স্কিল। দেশে অন্য স্কিল লাগে, এটা আমি ক্লাসে অনেক সময় বলি, তেল দেওয়া এবং এই টাইপের কিছু স্কিল লাগে, চাপাবাজি করা, তেল দেওয়া, এইসব। তো ওই স্কিল নিয়ে আরেকদিন কথা বলবো ডিটেইলস আরো। বাট আচ্ছা, এর পরের কোশ্চেনে আসি। নাসায়া হায়দার হচ্ছে যে স্যার ধরুন আমি পলিমারের দিকে যেতে চাই, তাহলে এই বিষয়ে স্কিল দেখাইতে হবে। এখন স্কিল ডেভেলপ করার পাশাপাশি কিভাবে প্রকাশ করব বা ওনাকে দেখাবো? পেপার পাবলিশ। আচ্ছা, বাংলাদেশে একটা মজার কথা আছে, স্যার পেপার পাবলিশ করব। ইনফ্যাক্ট আমাকে আমার ডিপার্টমেন্টের অনেক স্টুডেন্টই বলছে যে স্যার পেপার পাবলিশ করব। পেপার পাবলিশ করব বলে কোনো কথা নাই পৃথিবীতে, কেউ পেপার পাবলিশ করে না। পেপার আসলে ভাই এটা ওই পত্রিকার লেখা না যে তুমি পেপার পাবলিশ করবা। পেপার জিনিসটা করার জন্য তোমাকে রিসার্চ করতে হবে। আমাদের বুটেক্স এর রিসার্চ ফ্যাসিলিটি খুবই বাজে, আই এম সরি টু সে। বেশিরভাগ জিনিসই নাই, ইভেন আমাদের সলিড ওয়ার্কস সফটওয়্যারটাও কিনা নাই। তুমি সলিড ওয়ার্কস শিখতে পারবা চুরি করে, বাট চুরি করে পেপার পাবলিশ করাটা ঠিক হবে না। ম্যাটল্যাব আমাদের কিনা নাই, ম্যাটল্যাব তুমি চুরি করে শিখতে পারবা, লাইক পাইরেসি। আমার নিজের ল্যাপটপেও পাইরেটেড ভার্সন আছে সলিড ওয়ার্কস, ম্যাটল্যাব সবকিছুরই, বাট টাফ, মানে এটা দিয়ে পেপার পাবলিশ করা টাফ। আর প্র্যাকটিক্যাল কাজের জন্য আমাদের একদমই সুযোগ নাই। আমাদের একটা অ্যাক্রেডিটেড ল্যাব আছে যেটার থেকে কোনো ডেটা সরাসরি নেওয়া যায় না। আর ডেটা তুমি কখনোই ওই অ্যাক্রেডিটেড ল্যাবের যে সিল মারা পাবলিশ করা ডেটা, ওইটা দিয়ে তুমি পেপার লিখতে পারবা না। পেপারে তোমার র ডেটাটা নিয়ে নিজে প্লট করে নিজে কম্পারেটিভ গ্রাফ এঁকে পাবলিশ করতে হয়। আমি আসলে একটা রিসার্চ করতে গিয়ে মাঝপথে থেমে গেছি, সরাসরি কম্পোজিট বিষয়ে রিসার্চ করতে গিয়ে। জুটের কম্পোজিটের রিসার্চ ছিল, কিন্তু মাঝপথে আটকে গেছে এই কারণে যে আমি কোনো পাবলিশেবল ডাটা পাইনি আমাদের ল্যাব থেকে। এটা দুঃখের বিষয়, বাট এই জন্য আমি বললাম। আর পেপার পাবলিশ ভাই, মানে আমাকে অনেকেই এসে বলো যে স্যার পেপার পাবলিশ করব। পেপার পাবলিশ করা একটু কঠিন, তারপরে আমি হয়তো একটু অন্য লাইনে পেপার পাবলিশ করব আশা করি সামনে। এটা আমাকে অবশ্য অনুপম স্যার, তোহা স্যার এদের একটু হেল্প করতে হবে। আমি হয়তো সামনে চলে যাব হচ্ছে কন্ট্রোল লাইনে। কন্ট্রোল লাইনে কিছু কাজ করা হয়তো আমাদের এখানে পসিবল, বাট সরাসরি কম্পোজিট বা আমি যে ধরনের লাইনে বললাম ম্যাটেরিয়ালস লাইনটা, ওইখানে স্কিল দেখানো একটু কঠিন। বাট তুমি যদি এখন ম্যাটল্যাব বা সলিডওয়ার্কস এর কাজ কিছু করতে পারো এবং করে রাখতে পারো, এটার কিন্তু অনেকভাবে স্কিলটা দেখানো যায়। স্কিল খালি দেখানোর যে পেপার পাবলিশ একমাত্র ওয়ে তা কিন্তু না। তোমরা কেউ গিটহাবের নাম শুনছো কিনা আমি জানি না। গিটহাব হচ্ছে যেখানে মানুষ কোড করে করে রেখে দেয়, ওগুলা ওপেন সোর্স হিসেবে দিয়ে দেওয়া হয় এবং যে কোনো কেউ নামায় ইউজ করতে পারে। তুমি গিটহাবে 10-12টা কোড করে রাইখা দাও, তারপরে তুমি যখন বাইরের প্রফেসরকে তোমার সিভিটা পাঠাবা, ওই সিভিতে তুমি লিখে দিলা যে স্যার গিটহাবে আমার এতগুলা কোড করা আছে। এনিওয়ান হু ওয়ার্কস আউটসাইড আওয়ার কান্ট্রি হি নোজ অ্যাবাউট গিটহাব, মানে মোটামুটি সারা ওয়ার্ল্ডে। এটা অনুপম স্যারও আমার সাথে একমত হবে আশা করি। হ্যাঁ, আমাদের সবার আর কি গিটহাবের লিংকেই আর কি মানে পাস করতে হয়েছে, ঠিক আছে? I know that's why I am telling that. তো তুমি বলো যে স্যার আমার নিজের কাজ করা বেশ কিছু কোড আছে গিটহাবে। তারপরে তুমি সলিডওয়ার্কস এর কিছু ডিজাইন করো, কিছু মডেল বানাও, মডেল বানায় সিমুলেশন করে ইউটিউবে আপলোড করে দাও।
স্যারকে যখন তুমি বাইরের কান্ট্রিতে সিভির মধ্যে এখন খুব মজার সিভি আছে, বাইরের কান্ট্রিতে এখন সবাই প্রেফার করে তোমার নিজস্ব ওয়েবসাইট থাকবে। ব্যাপারটা শুনতে মজার হইলেও আসলেই তাই। আর ওয়েবসাইটে তুমি স্কিল দিতে গেলে ইজি তুমি তোমার ভিডিওগুলো দিতে পারবা, ইজি তুমি তোমার কোডগুলো দিতে পারবা। সো দ্যাট স্কিল দেখানোর 1000টা উপায় আছে, পেপার পাবলিশ করাই অনলি ওয়ে না। আর পেপার পাবলিশ করার আমি একটা কথা বলবো যে জাস্ট ওই আজাইরা পেপার পাবলিশ করলে না বাইরের কান্ট্রি প্রফেসররা হাসে, জাস্ট যে তোমরা এতই বেকুব যে তোমরা এটাও বুঝো না যে এটা আজাইরা। এই এই কারণে আসলে মানে আমি পেপার পাবলিশের পক্ষপাতী না। যদি কাজ করি, হ্যাঁ অবশ্যই কাজ করলে আমি ছাত্রদেরকে নিয়েই কাজ করব, বাট ভালো ইট কাজের একটা শুড মূল্যায়ন বি, আছে। হ্যাঁ ইট শুড বি কোয়ালিটিফুল। ভাই আমার আমি এক নাম্বার হচ্ছে ইমপ্যাক্ট ফ্যাক্টর ছাড়া জার্নালে পাবলিশ করব না। আমাদের বুটেক্সের কজন স্যারের পাবলিকেশন ইমপ্যাক্ট ফ্যাক্টর জার্নালে আছে আমি জানি না, আমি জানি না, আই এম সরি টু সে, বাট আমার সন্দেহ আছে। 2 নাম্বার হচ্ছে আরেকটা ব্যাপার হচ্ছে তোমারটা কতবার সাইট করা হয়েছে, এই জিনিসটার নাম হচ্ছে সাইটেশন। মানে তোমার পেপার আর কয়জন ইউজ করে পাবলিশ করছে, তুমি গুগল স্কলারে গিয়ে সার্চ দিলেই জানতে পারবা। এই ক্ষেত্রেও আমি সাইটেশনটার গুরুত্ব দিই। আমি এমন কোনো পেপার পাবলিশ করিও না যেটা আসলে তুমি ছাড়া জীবনে কেউ কোনোদিন পড়বে না, প্লিজ। আমার এরকম অনেকগুলা পেপার আছে, আমি ভার্সিটিতে থাকতে ভাই আমার আন্ডারগ্রেডের স্যাররা আমরা যাইতে তৈরি করাইছে, আমি আমার জীবনে কোনোদিন সিভিতে ওগুলা রাখিও নাই। এবং গত আমার যে সিভিটা আপলোড করা আছে বুটেক্সে ওরকম আজাইরা কোনো পেপার গুলো আমি রাখিও নাই। ওরকম প্রায় 5-6টা পেপার আছে যেটি আন্ডারগ্রেডে আমার স্যাররা করাইছে, অ্যাকচুয়ালি জীবনে কোনো কাজে লাগেনি। অযথা তুমি কষ্ট করবা, এটার কোনো মানে হয় না। জবের ক্ষেত্রে প্রথম যে স্কিলটা ডিপেন্ড করে সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল। কমিউনিকেশন স্কিল মানে হচ্ছে তোমার বড় ভাইদের সাথে তোমার রিলেশন কেমন, তোমার স্যারদের সাথে তোমার রিলেশন কেমন। সিজিপিএ ডাজন্ট ম্যাটার, আমি 1 কোটি বার বলবো সিজিপিএ ডাজন্ট ম্যাটার জবের ক্ষেত্রে, এট অল ডাজন্ট ম্যাটার। তোমার বড় ভাইদের সাথে যোগাযোগ রাখো, তোমার যারা সিনিয়র ভালো ভালো পজিশনে আছে তাদের সাথে যোগাযোগ রাখো, তাদেরকে যত রকম ভাবে তেল দেওয়া যায় দাও, তাদের কাছে গিয়া ভাইয়া স্যার যেমনে যারে যা বলতে হয়, বেশি সিনিয়র হইলে স্যার গিয়া সবারই স্যার। হ্যাঁ না 2-1 বছর সিনিয়র হইলে তাদের ভাইয়া বলতে পারো, 2-1 বছর হইলে আবার স্যার বললে তখন আবার একটু অন্যরকম লাগে। না না ভালো লাগে, ওরা শুনতে ভালো পায় আর কি, আমরা তো দেখছি সবসময় দেখছি অনেক জায়গায়। আই নো, বাট নাসার এই কোশ্চেনটার নাসা হায়দারের তোমার এই কোশ্চেনের অ্যানসার হচ্ছে ভাই তেলবাজির উপরে দুনিয়ার কোনো স্কিল নাই ইন দ্য হোল, মানে কোয়ালিটিফুল তেলবাজি আর কি। এবং তেলবাজিটা কোয়ালিটিফুল হইতে হবে। এখন ধরো এক ভাইয়া হচ্ছে মানে এক স্যার হচ্ছে যে ধরো ঢুকছে জব নিয়ে নিজেই আছে প্যারায়, তুমি তারে গিয়া বললা ভাই আপনি আমারে জব দেন, সে তো মাথা মুথা তার আরো গরম হয়ে যাবে। এখন তোমাকে জানতে হবে কখন কি বলতে হবে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে তোমরা অনেকেই একটা কাজ করো, হঠাৎ করে বড় ভাইদের সাথে দেখা হলে ভাই একটা জব দেন। আরে বেটা বড় ভাই কি তোমার জব দেওয়ার জন্য বসে রয়েছে? বড় ভাইয়ের ওখানে যাও, আড্ডা দাও, 2 দিন আড্ডা দাও, তারে তেলবাজি করো ভালো মতন, তারপরে এমনিতেই তোমার জব নিয়ে সেই তোমার চেয়ে বেশি চিন্তিত হয়ে যাবে যে পোলাটারে তো আমার আন্ডারে ঢুকানো দরকার, পোলাটা তো বেশ ভালো মনে হয়। এই স্কিলের ব্যাপারে আমি ক্লাসেও মাঝে মধ্যে বলি, তেলবাজি স্কিল এবং চাপাবাজি স্কিল। তো কোম্পানি স্কিলের ব্যাপারে কোম্পানি ইন্টারভিউতে কিভাবে যাচাই করে, কোম্পানি ইন্টারভিউতে যাচাই করে সবচেয়ে বেশি যেটা হচ্ছে তোমার লিঙ্ক, তুমি কোন লিঙ্কে তোমার সিভিটা আসছে। যে কোনো কোম্পানি এটাই সবার আগে যাচাই করবে, তার আন্ডারে যে কাজ করতেছে ভালো রেপুটেশন ওয়ালা লোক, সে তোমাকে রিকমেন্ড করছে কিনা নেওয়ার ব্যাপারে। বিলিভ ইট অর নট, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে হারুন রশিদ ভুইয়া স্যার এসওপি রিসার্চ প্রপোজাল লেখা এবং প্রপোজারকে ইমেল করব কিভাবে সেটা নিয়ে কিছু। আচ্ছা, এসওপি রিসার্চ প্রপোজাল লেখার ব্যাপারগুলো একটু ডিফিকাল্ট। এসওপি জিনিসটা রিসার্চ প্রপোজাল আমরা স্যার আমি একটু ইন্টারাপ্ট করি স্যার। হ্যাঁ স্যার এই যে যে প্রসিডিউর গুলো আছে অফিশিয়াল প্রসিডিউর, সেগুলো নিয়ে আমরা আরেকটা সেশন করব। হ্যাঁ আরেকটা সেশন আমি ওই কথাটাই বলতে যাচ্ছিলাম আর কি। হ্যাঁ ঠিকই আছে যে স্যার। জিআরই আইএলটিএস অর টোফেল কোন জায়গায় কি লাগবে, কেউ জার্মান শিখবে কিনা বা শিখলে কিভাবে। আচ্ছা, লাস্টেরটা আমি একটু বলে দিই, জিআরই টোফেল আইএলটিএস কোনটার ডিটেইলস আমি যাব না। যদি তুমি ইউএসএ যাইতে চাও তোমার বেস্ট অপশন হচ্ছে জিআরই এবং টোফেল। বেস্ট অপশন না, এটাই আসলে অনলি অপশন। তবে টোফেলের জায়গায় তুমি আইএলটিএস দিতে পারো। আইএলটিএস এর সুবিধা হচ্ছে তুমি একসাথে 3টা কান্ট্রি কভার করতে পারবা। তুমি ইউএসএ তে আইএলটিএস প্রায় সব ইউনিভার্সিটি, প্রায় না এখন আমি বলবো সকল ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করে। সেক্ষেত্রে তোমার ইউএসএ, কানাডা এবং অস্ট্রেলিয়া এই 3টা কান্ট্রি তোমার কভার হয়ে যাবে আইএলটিএস দিয়ে।
স্যার এখন টোফেলও সব কভার করে আর কি, যেখানে যেখানে আইএলটিএস কভার করে। টোফেল আগে- এখনো কানাডার অনেক জায়গায় নিতে চায় না, আমি দেখি যে আইএলটিএস অপশন দিয়ে রাখে। কানাডার উপর আমার একটু মেজাজের জন্যই খারাপ। দ্যাটস ওয়াই। আর জিআরইর ব্যাপারটা হচ্ছে, আরেকটা কান্ট্রির কথা আমরা আলোচনা করি না, সেটা হচ্ছে সিঙ্গাপুর। সিঙ্গাপুরেও তোমার জিআরই এবং টোফেল বা আইএলটিএস লাগবে। এবং সিঙ্গাপুর হচ্ছে এশিয়ার হাব। আমি জানি না কেউ কেন জানি সিঙ্গাপুর নিয়ে ইন্টারেস্টেড না। হংকং না, হংকং একটা সমস্যা আছে। হংকং চায়নার সাথে মারামারি করতেছে, ওদিকে আপাতত না যাওয়া ভালো। আমরা শুধু শুধু মাঝে পইরা বাস খাবো। আমি হংকং সাপোর্ট করতেছি না। মানে আজ থেকে 2 বছর আগে হইলো আমি বলতাম মাস্ট হংকং টপে রাখো, ওয়ান অফ দ্য টপ। সিঙ্গাপুর নিয়ে কেন জানি ইন্টারেস্টেড না মানুষ, আমি জানি না। সিঙ্গাপুরে জব অপরচুনিটি ভালো। সিঙ্গাপুরে তোমার জিআরই টোফেল বা জিআরই আইএলটিএস যে কোনো কম্বো দিয়ে তুমি যাইতে পারবা। এবার আমি একটা কথা বলবো, জার্মান যাইতে হলে জার্মানি ভাষা শিখতে হবে তোমাকে এবং পরীক্ষা দিতে হবে। এই ব্যাপারটা নিয়ে তানভীর স্যার তোমাকে ডিটেইলস বলতে পারবে, আমরা সেশন আয়োজন করব। আমি অনুপম স্যার, আশিক স্যার, আমরা যেহেতু একটা শুরু করছি, এই সিরিজটা চলতে থাকবে আমাদের ইনশাল্লাহ। বাট জার্মান ভাষা শিখতে হবে জার্মানিতে। চায়নায় যদি যাইতে চাও চাইনিজ ভাষা শিখতে হবে। চায়নার একটা সমস্যা, চায়নায় গেলে তোমাকে দেশে ফেরত আসতে হবে। চাইনিজরা তোমাকে জব দিবে না, ওদের 150 কোটি মানুষ আছে, ওরা ভাই নিজেদের লোক খাওয়ায় কুল পাচ্ছে না, তোমার ঠেকা পড়ে নেই ওরা জব দিতে। চায়নায় যদি যাইতে চাও, চায়না থেকে তোমার 2টা অপশন, এক তুমি দেশে ফেরত আসতে পারো বা আদার কোনো কান্ট্রিতে যাইতে পারো। চায়না থেকে ইউএসএ তে যাওয়াও যায় বা অন্য কান্ট্রিতেও যাওয়া যায়, এটা তোমার ব্যাপার। বাট চায়নাতে চাইনিজ ভাষাটা শিখা থাকলে সুবিধা হয়। চাইনিজ না জানেও অনেকেই যাচ্ছে, আমার চেনা জানা অনেকেই যাচ্ছে। বাট জার্মানিতে গেলে জার্মান ভাষা মাস্ট। কানাডা যদি যাইতে, স্যার কথা অ্যাড করে একটু, যদি অবশ্যই। কেউ বিজনেস শুরু করতে চায় নিজের, এরকম ড্রিম থাকে যে আমি বিজনেস করব বা এইগুলো নিয়ে থাকবো, তখন সে চায়নায় যাইতে পারে এবং চাইনিজ শিখতে পারে। তার জন্য তার জীবনে বেস্ট অপশন হবে এটা, যে শেনজেন অথবা কোনো হংকং। এখন ঝামেলা হচ্ছে, কিন্তু হংকং এখন ঝামেলা হচ্ছে, বাট হংকং কিন্তু বিজনেস হাব, এশিয়ার বিজনেস হাব হচ্ছে হংকং। শেনজেন এখন টপ মোস্ট বিজনেস হাব। হ্যাঁ, বেইজিং, এইগুলো জায়গায় যদি কেউ এন্টারপ্রেনারশিপ শুরু করতে চায় আর কি, মেশিন বিজনেস করতে চায় বা মেশিন না, এনি কাইন্ড অফ ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেসের জন্য ভাই তোমার চাইনিজ শিখতে হবে। তোমাদের জন্য একটা জিনিস বলে রাখতে পারি, আমি অ্যাকচুয়ালি চাইনিজ শিখতে গেছিলাম 3 মাসের কোর্সের মধ্যে 1.5 মাসও করছি, পরে ইউজ না করাতে ভুলে গেছি, কিছুই মনে নাই। খালি নি হাও আর মানচিয়ালা করেন, এই 2-1টা ছাড়া আমি আর কিছু বলতে পারি না। আচ্ছা, আর না, আমি একটা জিনিস একটু শেষ করে নিই। কানাডার ক্ষেত্রে একটা ব্যাপার তোমাকে হেল্প করবে, ইভেন ফর সেটলিং। তুমি যদি ফ্রেঞ্চ ভাষাটা জানো, ফ্রেঞ্চ ভাষা যদি জানো, সেটা তোমাকে কানাডায় মাচ মোর হেল্প করবে। কারণ ফ্রেঞ্চের পরীক্ষা তুমি যদি দিতে পারো, তাহলে তোমার ওই সিটিজেনশিপের মোটামুটি এনশিওরড হয়ে যায়। আমার কয়েক ফ্রেন্ড সরাসরি ফ্রেঞ্চ শিখে কানাডায় গিয়ে সিটিজেনশিপ নিয়ে বসে রয়েছে। তো কানাডার ক্ষেত্রে এই জিনিসটা তোমাকে এক্সট্রা হেল্প করবে। আর স্প্যানিশ শিখতে পারো, বাট স্প্যানিশটা মেইনলি ইউএসএ এবং ইউরোপের জন্য হেল্পফুল। আর ইউরোপের অন্য কান্ট্রি কিছু আছে, বাট ওগুলাতে পড়াশোনার জন্য যাওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, কারণ ফান্ডিং এর ব্যাপারটা। স্যার আমি কি আর কতক্ষণ পাবো টাইম? স্যার আর 10 মিনিট। সবাই কি বোর হয়ে গেছে না আছে? মানুষজন আসো ভাই? জি স্যার, আছে। আচ্ছা, না আমি টানা কথা বলে যাচ্ছি তো মানুষজন করবো স্যার ব্যাট কইরেই যাইতেছে স্যার। স্যার এখন যদি আপনি যদি শেষ করেন, তাহলে আমরা ওদের যে কোশ্চেন হ্যাঁ, আমি লাস্ট একটু আর 2 মিনিট একটু বলতে হবে, তারপরে আমি আসলে কোশ্চেনে চলে যাব। ওই যে 25 কোশ্চেনে চলে যাব, 10 মিনিট কোশ্চেন নিব। আচ্ছা, ওই বাকি কান্ট্রি গুলার একটা প্রবলেম হয় কি, ধরো পড়াশোনার দামের একটা ব্যাপার আছে। আর ইউরোপের সব কান্ট্রি কিন্তু আবার খুব অর্থনৈতিকভাবে ভালো না। ইউরোপের সব কান্ট্রিতেই তুমি অর্থনৈতিকভাবে যদি চিন্তা করো যে না অনেক ভালো পজিশনে চলে যাব, তো মাঝে মধ্যে কিন্তু ইটালিয়ান ফাস্টফুডদারি হয়ে যাইতে হবে তোমাকে ওরকম। তো এগুলো একটু চিন্তা করতে হবে যে তুমি সবখানে গিয়ে পড়াশোনার স্কিল দিয়ে দামটা পাবা কিনা। এখন তুমি ধরো বললা যে স্যার আমি ইটালিতে যাবো, ইটালিতে গিয়া ওই যে বাসন মেজেই বড় লোক হবো, তাহলে তো আসলে তোমার এত স্কিল দিয়ে কি আসে যায়? তোমার পাস না করলে হবে? তুমি আসলে এখনই 2 নাম্বারই করে যাও গা ইটালি। এখন অনেকেই আছে, ইনফ্যাক্ট মানে আমি সরি বাট বুয়েট থেকে পাস করেও এখনো ঘর ঝাড়ু দেয় বা বাসন কোসন মেজে লাইফ চালায়। আই নো সাম অফ দেম। এখন
তোমার ডিসিশন ওরকম হইলে ভাই এত কষ্ট করার দরকার নাই। তুমি মানে পাস করো, পাস করে কোন রকম একটা অ্যাডমিশন নিয়ে চলে যাও, ফান্ডিংও লাগবে না, তুমি ওখানে গিয়া অবৈধ হয়ে সুন্দরভাবে বাসন কোসন মাজাতে চলে যাবা। ওরা ওই দিন শেষে ভাই ইউরোপ আমেরিকা তোমাকে জায়গা দিবেই, বাসন কোসন মাজার ওদের লোক লাগে। বাসন কোসন মাজার থেকে এক সময় তুমি হয়তো ওখানে দোকানপাটের মালিক হয়ে বিশাল বড় লোক হয়ে যাবা। নিউ ইয়র্কে যারাই বড় লোক বেশিরভাগই হচ্ছে তোমার বাসন কোসন মাজার থেকেই উঠছে, এবং শিক্ষিত মানুষ খুব বেশি বড় লোক দুনিয়ার কোথাওই হইতে পারে না। তুমি হয়তো ইন্টেলে চাকরি করে বড় জোর $1-2 মিলিয়ন সারা জীবনে কামাইতে পারবা, ওইটাই। এর চেয়ে বেশি কিছু হবে না। কিন্তু নিউ ইয়র্কের একটা নর্মাল দোকানদারেরও ধরো $10-20 মিলিয়ন আছে। আচ্ছা, আর মোটামুটি এটাই। ইউরোপের অন্যান্য কান্ট্রি যেটা বলতেছিলাম, ইউরোপের অন্যান্য কান্ট্রিতে হয়তো স্প্যানিশটা হেল্প করতে পারবে, বাট খুব বেশি না। তোমার এজন্য ভাষার দিক থেকে তোমাকে যেটা করতে হবে, প্রথমে ইংলিশের গুরুত্ব দিতে হবে। তোমাদের ইংলিশের অবস্থা প্যাথেটিকের চেয়েও যদি খারাপ কিছু থাকে সেটা, এবং তোমাদেরকে বহুবার আমি ক্লাসে বলছি কিভাবে স্কিল ডেভেলপ করবা, কেউই করো না, ট্রাইও করো না। আর না করলে ভাই তোমরা ধরা খাবা, আমার কিছু আসে যায় না। 2 নাম্বার, চাইনিজ ভাষার কথা যেটা অনুপম স্যার বলছে, দ্যাটস রিয়েলি ইম্পর্টেন্ট। কারণ আমি আসলে দেশে ফেরার পরে ভাবছিলাম পুরোপুরি বিজনেসে চলে যাব, কোনো কারণে সেটা যাওয়া হয় নাই বা যাই নাই। তো এই কারণে চাইনিজ ভাষাটা তখন শিখতে শুরু করছিলাম, কিছুটা শিখছিলামও। এন্ড লাস্ট অফ অল হচ্ছে জার্মান ভাষা। যারা জার্মানিতে যাইতে চাও তারা এখনই শুরু করো জার্মান, এবং যদি কেউ কানাডায় সেটেল করতে চাও ফ্রেঞ্চ, এই 2টা ভাষা এখনই শুরু করে দাও। আমার ছোট কাজিন আছে, ও ঢাকা ভার্সিটিতে ভর্তি হয়েছে মাত্র, আমার মামাতো বোন অ্যাকচুয়ালি। ও এখনই মানে আমরা ওকে ফ্রেঞ্চে ভর্তি করাই দিছি, শি ইজ লার্নিং ফ্রেঞ্চ। তো এখন আমি কোশ্চেনের দিকে যাব, সো দ্যাট কারো কোশ্চেন থাকলে অনুপম স্যার কেমনে বলবে? কোশ্চেন তো সবাই একসাথে করলে তো ভেজাল, কি করবে বলেন? কোশ্চেন আগে আমরা বড়দের কাছ থেকে নিতে পারি। 42 যারা আছে তারা 42 যদি আছে কেউ? 42 কেউ আসো? নাই মনে হয়, 43 তে চলে যাই আমরা। আছে কি জানি আছে। হ্যাঁ 43, ইয়া বলো, রিয়াদ বলো। হ্যালো স্যার ফার্স্ট একটা কোশ্চেন ভাই, ভাই তোমার কোশ্চেনটা লিখে দাও, তোমার কথা কিচ্ছু বোঝা যাচ্ছে না। তুমি রিয়া, তুমি চ্যাটে কোশ্চেনটা লিখে পড়াশোনা করাটা কিরকম ভাবে কিরকম রিয়াদ তুমি কোশ্চেনটা লিখে দাও, তোমার কথা কিছুই বোঝা যাচ্ছে না, তুমি কোশ্চেনটা লিখে দাও। সম্ভব কিনা। আচ্ছা, অন্য কেউ কোশ্চেন করো, মনে হয় রিয়াদেরটার পরে অন্য কেউ কোশ্চেন করো, রিয়াদ লিখে দেখ, আমরা পরে ওরটা অ্যান্সার দিব। 43 আর কেউ আসো কোশ্চেন করার মতো, মানে কোশ্চেন করবা? মুন স্যার আমার মুন ওই অবশ্যই লিখে একদম দিছে, হ্যাঁ ডিটেইলস রিলেটেড আর কি, ওটা যদি নেক্সট হ্যাঁ সেশন হ্যাঁ হয় হ্যাঁ, তাহলে নেক্সট সেশনে ইনশাআল্লাহ, হ্যাঁ তোমারটা নেক্সট সেশনে কথা হবে। তারপর আর কেউ? স্যার আমি একটা কোশ্চেন করি স্যার ওদের পক্ষ থেকে। অবশ্যই, কোনো সমস্যা নাই। স্যার ওরা হচ্ছে যে ওরা যদি হায়ার স্টাডিজ এর জন্য যায়, তো এর জন্য যদি রিসার্চ নিয়ে কোনো প্রিপারেশন নিতে চায় আন্ডারগ্রেডে থাকাকালীন অবস্থায়, যেমন সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারে আছে, তো ওরা তাহলে ওদের কিভাবে স্টার্ট করতে পারে, ওদের অ্যাপ্রোচটা কি হবে, যে রিসার্চটা ওদের হায়ার স্টাডিজেও কাজে লাগবে আর কি? আমি একটু আগেই বলছি স্যার যে এখানে আসলে অপরচুনিটি খুবই কম, কিন্তু তারপরে আমি 2টা স্কিলের কথা বলছি বারবারই, একটা হচ্ছে ম্যাটল্যাব, একটা হচ্ছে সলিড ওয়ার্কস। মোরলেস বাইরের সবখানে ডিজাইন ওরিয়েন্টেড কাজ, এবং R&D-টাও ডিজাইন ওরিয়েন্টেডই হয়। তো দ্যাট আমি বারবারই বলবো এই 2টা স্কিল যতদূর বাড়ানো যায়। এবং আরেকটা অনুপম স্যার বলতেছিল পাইথন, ওইটা আরেকটু ডেপথে, কারণ যে কোডগুলা ম্যাটল্যাবে করা হয় ওগুলাই আসলে যখন ইন্ডাস্ট্রি লেভেলে যাওয়া হয় তখন পাইথনে চলে যাওয়া হয়। তো স্যার আমি কি কিছু অ্যাড করতে পারি স্যার? অবশ্যই অবশ্যই স্যার যদি এখন যারা সেকেন্ড ইয়ার আছে, যারা থার্ড ইয়ার ফোর্থ ইয়ার আছে, ফোর্থ ইয়ারের কি অবস্থা হবে জানি, বাট থার্ড ইয়ার সেকেন্ড ইয়ার যারা আছে তারা কিন্তু এখন দুনিয়ায় যে রিসার্চ গুলো চলতেছে আর কি, বা ইউএসএ যদি যাইতে চাই, ইউএসএ কানাডা যে কোনো জায়গায় যদি যাইতে চাই,
মনে করেন স্যার সে পলিমার সায়েন্স নিয়ে খুব ইন্টারেস্টেড আর ম্যাটেরিয়াল সায়েন্স নিয়ে খুব ইন্টারেস্টেড, তো ওই সময় কোন প্রফেসর এই কাজগুলো করতেছে আমরা যদি সেগুলো তাদেরকে লিঙ্ক আপ করায় দেই, যে প্রফেসরের রিসার্চ পেপারগুলো সে পড়তে পারে, পড়ে বেসিক জিনিসগুলো সে শিখে রাখতে পারে, যদি এটা এটা তার এটা তার হ্যাঁ এটা তার একটু সুবিধা দিবে। যখন সে মেল করবে প্রফেসরের সাথে, বা বা সে যদি কোনো রিসার্চ শুরু করতে চায় বা প্রজেক্ট করতে চায় 4th ইয়ারে, মানে হালকা কিছু থাকলে বোধহয় হেল্প হতে পারে আর কি স্যার। না অবশ্যই এটা হেল্প করবে। এটা আসলে একটু ডিটেল ওরিয়েন্টেড দেখে আমি আজকে বলি নাই। এটা প্রত্যেকের এক্সেল একটা শীট বানাইতে হবে এটার জন্য, যে আমি এই ধরনের কাজ করতে যাব এবং এইটার ব্যাপারে ইউএসএ তে ধরো একদম ইউনিভার্সিটি বেসড তোমাদেরকে ডাটাবেস বানাইতে হবে, যে অমুক ইউনিভার্সিটিতে অমুক প্রফেসর এটার উপর কাজ করে। ধরো এক একটা ইউনিভার্সিটির ওই তুমি ডিপার্টমেন্ট ওয়াইজ না খুঁজে ল্যাব ওয়াইজ খুঁজবা, যে এই কম্পোজিট নিয়ে কাজ করে এই প্রফেসররা, ফাইবার সায়েন্স নিয়ে কাজ করে এই প্রফেসররা, এই প্রফেসরের কাছে কিভাবে তাদের খুঁজে বের করবা। আমি একটা কথা বলি, ওখানকার প্রফেসর একটু বেশি চালাক হইতে হয়, কারণ তারা কমপ্লিট আননোন দেশের থেকে একটা স্টুডেন্ট আননোন স্টুডেন্টকে নেয়, সো দ্যাট ওরা ওদের প্রোফাইলে কখনোই ওদের আপডেটেড ইয়াগুলা দেয় না, পেপারগুলা দেয় না। আপডেটেড পেপারগুলা পাওয়ার জন্য যেটা করতে হবে, তোমাকে গুগল স্কলারে যাইতে হবে, ওই প্রফেসরের নাম দিয়ে সার্চ করতে হবে। গুগল স্কলারে তুমি একদম আপডেটেড পেপারগুলা পাবা। তুমি ওদের ওয়েবসাইটে গেলে 3-4 বছর আগের পেপারগুলা পাবা, যে বিষয়ে উনি আসলে এখন কাজ করে না, এবং ওইটা দিয়ে আসলে প্রফেসর বুঝে যে তুমি কতদূর ডেডিকেটেড। ওই একটু মানে একটু বাজায় নেয় আর কি, সোজা বাংলা কথা হচ্ছে বাজানো, যে তুমি আসলে কতদূর ডেডিকেটেড, তুমি কি আসলে ইন্টারেস্টেড কিনা। তোমাকে এই জন্য গুগল স্কলারে গিয়ে ওগুলা খুঁজে বের করতে হবে। স্যার আমার একটা প্রশ্ন ছিল। বলো স্যার, ওই ইউএসএ তে পড়াশোনার ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল ব্যাপারগুলো নিয়ে যদি একটু বলতেন, বা ওখানে স্টাইপেন্ড দেওয়া হয় কিনা, অথবা খরচ কম পড়ে। স্টাইপেন্ডের ব্যাপারে একটা কথা বলবো, যে ইউএসএ এর চেয়ে বেশি কোথাও দেওয়া হয় বলে আমি জানি না। ইউএসএ তে তুমি ওখানে থাকা খাওয়া ছাড়াও দেশে টাকা পাঠাইতে পারবা। আমার চেনা জুনিয়র, আমার চেনা ফ্রেন্ড অনেকেই ওখানে পড়তে গিয়ে বাসায় $500-600 করে পার মান্থ পাঠাইছে। এন্ড তুমি অ্যামাউন্টটা জাস্ট গুণ করে দেখো, $500-600 মানে 50,000 এর মতো টাকা দেশে পাঠাইছে। বাকি কান্ট্রিগুলোর কথা বলি, কানাডায় ফান্ডিং খুবই কম। কানাডায় ফান্ডিং হচ্ছে জাস্ট এইটুকুই তোমাকে দিবে যাতে তুমি থাকা পর মানে খেয়ে থেকে নিজেরটা চলতে পারো। জার্মানিটাও লিমিটেড। ইংল্যান্ডের 2-একটা ফান্ড আছে বেশ বেশি, বাট ইংল্যান্ডের ফান্ডের পরিমাণটা মানে ইংল্যান্ড নিয়ে কথা না বলি স্যার, ওটা এখন নাই। হ্যাঁ, ইংল্যান্ডের ফান্ড আসলে এখন নাই, এই জন্যই আমি বললাম ইংল্যান্ডের ফান্ড প্রচন্ড বেশি, কিন্তু এতই দুর্লভ যে ওটা পাওয়ার চান্স খুব কম। এই জন্য আমি এটা নিয়ে অনুপম স্যার যেটা বললেন, যেটা আসলে আমরা কথা না বলি। বাট আরেকটা হচ্ছে অস্ট্রেলিয়ার ফান্ড প্রচুর। অস্ট্রেলিয়ার সমস্যা হচ্ছে ফান্ড সব চলে যাবে তোমার বাসা ভাড়ায়। অস্ট্রেলিয়ার বাসা ভাড়া অমানবিক পরিমাণ, কারণ ভার্সিটি গুলা শহরের মধ্যে, এবং শহরে বাসা ভাড়া ভার্সিটি এরিয়ার আশেপাশে প্রচন্ড বেশি। তো যদি টাকা পেয়ে বা টাকা দেশে পাঠায়, এটা হচ্ছে রিয়াদেরও কোশ্চেনটা মনে পড়ছে আমার, রিয়াদই কোশ্চেনটা করছিল, যদি টাকা পেয়ে এবং টাকা বাসায় পাঠায় পড়তে হয়, তোমার জন্য বেস্ট অপশন হচ্ছে ইউএসএ। আমি এমন না যে বাকি কান্ট্রিকে ছোট করে বলতেছি, বাট বাকি কান্ট্রিতে গিয়ে টাকা দেশে পাঠানো কঠিন, তুমি আরামে চলতে পারবা, ইটস ওকে। চায়নায় আরো কম, চায়নার কথাটা আমি জানি, চায়নায় ফান্ড আরো কম। চায়নায় হচ্ছে একদম চলনসই, জাস্ট তোমাকে ওখানকার চলার জন্য যে ফান্ডটা আছে দিবে, তার মধ্যে অনেকে টাকা বাঁচায়, অনেকেই ভাই অনেক ভাবে থেকে, এমনও আছে একজনের রুমে 6 জন থেকে টাকা বাঁচায়। এখন সমস্যা হচ্ছে যে ইউএস এর পড়া প্রচন্ড প্রেসার, ইউএসএ তে বেশিরভাগ ভার্সিটিতেই তুমি পড়ার এত প্রেসার, একজনের রুমে 6 জন থাকলে ভাই তুমি পড়াশোনা করে দেশে পাশ করে ফেরত আসতে পারবে না। আরেকটা কান্ট্রিতে টাকা ভালো দেয়, সেটা হচ্ছে জাপান। জাপান নিয়ে অনেকেই কোশ্চেন করো নাই, জাপানে টাকা ভালো দেয় এবং জাপানে জবও আছে। জাপান নিয়ে আমরা আলাদা একটা আছে সেমিনার করব আর কি স্যার। জাপানের জন্য কি জাপানি ভাষা শিখতে হবে? নট নেসেসারিলি, না না, নট নেসেসারিলি। আমার ফ্রেন্ড আছে, যদি জাপানের কথা আসে, আমার ফ্রেন্ড বর্তমানেই আছে এবং ওকে বলা মাত্রই ও অবশ্যই অংশ নিবে। ও হায়ার স্টাডিজে বিভিন্নখানে লেকচারও দেয়, সো দ্যাট ও অবশ্যই অংশ নিবে। এটা আমি সেশন যদি করা লাগে অবশ্যই আমি করাই দিতে পারবো, সমস্যা। আমাদের টিচার আছে তো স্যার জাপান থেকে, আমাদের টিচারই আছে। আরেকটা কথা হচ্ছে আমাদের টিচারও আছে, ওনাকে নিয়ে সেশন করাইতে পারবো আমরা। এরপরে আর 2টা কোশ্চেন, শেষ 2টা কোশ্চেন নিব।
যে কোনো ব্যাচ থেকে, আর যে যে কোশ্চেন করতে চাও দুইটা হ্যাঁ, কোশ্চেন যারা ছোট আছো, যারা 44 45 46 থেকে যারা আছো তারা কোশ্চেন করতে পারো। স্যার ওদের হয়েছে, আমি একটা কোশ্চেন করে দিই, ওরা শুনুক ব্যাপারটা। স্যার ওদের হায়ার স্টাডিতে ওদের এখনো চিন্তা না করলেই হচ্ছে, চিন্তা না করলে হচ্ছে বলতে যাওয়ার চিন্তা আর কি, জিনিসগুলো গোছানোর চিন্তা ভাবনা করতে হবে ওদের। ওদের প্রাইমারি কাজ কি হইতে পারে এখন, যে ওরা কিভাবে শুরু করতে পারে চিন্তাটা, প্রসেসটা না, চিন্তাটা কিভাবে শুরু করতে পারে স্যার, এবং কিভাবে তাদের ক্লাসের সাথে রিলেট করতে পারে ব্যাপারটা? প্রথম, আচ্ছা এটা একটা ভালো কোশ্চেন স্যার করার জন্য। প্রথম যে কাজটা করতে হবে চিন্তা করা, আসলে কি আমি দেশে থাকবো না বাইরে যাব। আর বাইরে যদি যাই, আমি বারবারই বলছি, বাইরে গিয়ে ফেরত আসাটা আমি সাপোর্ট করি না, এবং আমার মনে হয় যারা ফেরত আসছে তারা কেউই সাপোর্ট করবে না। ইনফ্যাক্ট ফ্যাকাল্টিদের কথা আলাদা, আমি অনুপম স্যার আশিক স্যারকে বলবো যে স্যার ফ্যাকাল্টিদের কথা আলাদা, ফ্যাকাল্টিতে বাইরে যাইতে হবে, ডিগ্রি নিয়ে আবার ফেরত আসতে হবে, ইটস ন্যাচারাল, এটা আলাদা। কিন্তু ফ্যাকাল্টি এটা ঠিক আছে, বাট পোস্টের জন্য বাইরে গিয়ে দেশে আসা যাবে না। দেশে সেটেল করতে হলে দেশের স্কিল সেটই কমপ্লিট আলাদা। উই নিড টু টক অ্যাবাউট দ্যাট, ওইটা নিয়ে আমরা আলাদা সেমিনার করতে পারি। দেশে থাকলে কি কি স্কিল সেট লাগবে, যেটা আমি বললাম তেলবাজি চাপাবাজি এই ধরনের স্কিল সেটটাই বেশি দরকার। আরো কিছু স্কিল সেট আছে, নট অনলি মানে এগুলা ফানি না, অনেক কাছে মনে হতে পারে স্যার মজার কথা বলতেছে, মজা না, এটাই রিয়েলিটি। এবং এটা বাংলাদেশে না, সারা দুনিয়ায় তেল কাজে লাগে। আমি তোমাকে আমেরিকার উদাহরণ দিতে পারবো, তেল কাজে লাগে এবং লাগবেই। আর 2 নাম্বার কথা হচ্ছে যে প্রিপারেশনের ব্যাপারটা যদি আমি বলি, অনেকেই আমাকে যেমন 42 এর অনেকে আমার সাথে কন্ট্যাক্ট করছে, তারা হয়তো মানে চাচ্ছে না জুনিয়রদের সাথে করতে সেমিনার, তারা হয়তো আমি মেবি তাদের জন্য আলাদা সেমিনার অ্যাটেন্ড মানে যদি তারা ইন্টারেস্টেড হয় তাহলে করব। বাট আমি জুনিয়রদেরকেও বলে রাখতে পারতেছি, ল্যাঙ্গুয়েজ স্কিল একদিনের জন্য না। তুমি তোমাদের সিনিয়রদের সাথে কথা বলে দেখতে পারো যে জিআরই টোফেল নিয়ে কি পরিমাণ প্যারা মানুষ খায়, বা জিআরই আইএলটিএস নিয়ে, বাট দ্যাট টোটালি ইজ মিনিংলেস। আমি তোমাকে বারবার বলতেছি, আমাদের মানে স্যাররাও সাক্ষী আছে যে আমি জিআরই পরীক্ষা দিছিলাম তোমাদের অ্যাডমিশন টেস্ট, গতবারের অ্যাডমিশন টেস্টের জাস্ট 7 দিন পরে, এবং অ্যাডমিশন টেস্টের খাতা 5 দিন ধরে আমরা রুম আটকায় দেখছিলাম। অনুপম স্যার আশিক স্যারের মনে আছে কিনা জানি না। হ্যাঁ আমার মনে আছে, হ্যাঁ আপনি মাঝে মাঝে মোবাইলে ওই যে জিআরই ওয়ার্ড পড়তেছিলেন। পড়তাম, তো জিনিসটা হচ্ছে যে আমি মানে খুবই হালকা ভাবে প্রিপারেশন নিয়েছি। এখন বলতে পারো যে স্যার আমেরিকা ঘুরে আসছেন, আমেরিকা ঘুরে আসছেন এটা কোনো লজিক না, ঘুরাটা কোনো ফ্যাক্ট না। কথা হচ্ছে যে ইংলিশ স্কিলটা একদিনে ডেভেলপ করার কিছু না, তোমাকে প্রতিদিন ডেভেলপ করতে হবে। এটা আমি প্রত্যেক ব্যাচে আলোচনা করি, মাশাআল্লাহ দিলে আজ পর্যন্ত কোনো ব্যাচ এই অনুযায়ী কোনো কাজ করছে বলে আমি শুনি নাই। তো এই জন্য আমি এটা নিয়ে এখন আর বলবো না, যদি ডিটেলস হয় তখন বলবো। আর 2 নাম্বার হচ্ছে যে আরেকটা ব্যাপার, ল্যাঙ্গুয়েজ স্কিল, ইংলিশটা ধরো তাও তুমি কিছুটা জানো, এটা কোপ আপ করতে পারবা। বাট কারো যদি কানাডা জার্মানির ইচ্ছা থাকে, 42 43 44 ডাজন্ট ম্যাটার, তুমি কালকে থেকে শুরু করো। তুমি কানাডা সেটেল করতে চাও, ভেরি ইজি, তুমি জাস্ট ফ্রেঞ্চ শিখো। তোমার কোনো চাকরি, তোমার কোনো স্কিল লাগবে না, তুমি ফ্রেঞ্চ জানবা, তুমি আইএলটিএস এ 8 উঠাবা, তুমি কালকে সিটিজেনশিপ অ্যাপ্লাই করবা, তোমার 1 বছরের মাথায় পিআর এর কাগজ চলে আসবে। তোমার ফ্রেঞ্চের 2টা পরীক্ষা আছে, ওই 2টা পরীক্ষা দিবা আর আইএলটিএস দিবা, ডান। এতটাই ইজি। মানে অনেকেই জানো না দেখে অনেকেই হয়তো ভয় আছে যে কি হবে আসলে। ভাই কানাডা সেটেল করা ইজিয়েস্ট, যে আমাকে কোশ্চেন করে আমি বলি ইজিয়েস্ট। আমি পার্সোনালি কানাডা পছন্দ করি না অতিমাত্রা শীতের কারণে, আর 2 নাম্বার হচ্ছে জব ভালো না, মানে জবের বেতন অনেক কম, তুমি বাংলাদেশে তার চেয়ে বেশি কামাইতে পারবা জবের যে বেতন ওখানে। আর রিয়াদ বেচারার অ্যানসারটা আমি দিছি, কেন শুনতে পাইনি আমি জানি না, যাই হোক শুনতে পাইলে তো ভালো। আর আরেকজন আমাকে একটা কোশ্চেন করছিল, সলিড ওয়ার্কস না স্যার আমার জানলে, নেট কানেকশন চলে গেছিল। আচ্ছা ঠিক আছে, তাহলে পরে রেকর্ডেডটা দেখো, রেকর্ডেডটা দেখো, আচ্ছা ঠিক আছে সমস্যা নাই। থ্যাংক ইউ সলিড স্যার। ওয়ার্কস না জানলে কি অটোক্যাড জানলে হবে? সলিড ওয়ার্কস না জানলে অটোক্যাড জানলে হবে না, অটোক্যাড অ্যাকচুয়ালি ইউজ হয় না। অটোক্যাড আমরা বেসিকটা শেখানোর জন্য শিখাই, কারণ হচ্ছে অটোক্যাড না জানলে সলিড ওয়ার্কস শেখা খুব কঠিন হয়ে যায়, এই কারণে আমরা অটোক্যাডটা শিখাই। বাট হয়তো আস্তে আস্তে আমাদের ডিপার্টমেন্টে আমরা অটোক্যাড উঠাই দিয়ে সম্পূর্ণরূপে সলিড ওয়ার্কসে চলে যেতে পারি, এটা ইন ফিউচার হয়তো যাইতে পারি, আমি এখনো শিওর না। আর লাস্ট একটা আছে, হায়ার স্টাডি কিংবা এমএসসি করার সময় কি কি প্রবলেম হয়। ভাই কোনো প্রবলেম হয় না, ওখানে একটা জিনিসই মাথায় রাখতে হবে, তুমি পড়তে গেছো, পড়তে যাইতে হবে। পড়ার সাথে বিজনেস করব, করার সাথে বাসন কোসন মাজবো, এইসব চিন্তা ভাবনা না করলে তুমি ভাই পড়তে পারবা, পড়ে বাসায় সাপোর্ট দিতে পারবা কিনা এটা জানি না, সব দেশে পারবা না, ইউএসএ তে পারবা। ইউএসএ যদি তুমি মানে ভ্যালিড ভাবে যাও, বেশিরভাগ ভার্সিটিতে যে পরিমাণ ফান্ড নেয়, যদি তোমার ফ্যামিলি না থাকে
তুমি সিঙ্গেল থাকলে তুমি মোটামুটি বাসায় 300 থেকে 500-600 ডলার পর্যন্ত পাঠাতে পারবা মাসে। আই ক্যান অ্যাসিওর ইউ দ্যাট। বাট ফ্যামিলি নিলে পারবা না, ফ্যামিলি নিলে খরচ নিজেরই বেড়ে যায়, সেক্ষেত্রে তোমাকে নিজের আলাদা বাসা নিতে হবে। তো আমার মনে হয় আজকে আর বড় না করি, মানুষজন বোর হয়ে গেছে। ইনিশিয়ালি ছিল না স্যার, ওটা পরে লিখছিলাম স্যার যে পড়ালেখার স্টাইলটা ভিন্ন হিসেবে কোশ্চেনটা ছিল না স্যার। না না না, পড়াশোনার ভাই পড়াশোনার স্টাইল ভিন্ন না, পড়াশোনা ইজ পড়াশোনা। তোমাকে পড়াশোনা জানতে হবে, ওখানে থাকলে রিয়েল পড়াশোনা করতে হবে। বুটেক্সে তোমরা কোনো পড়াশোনা করো না, এটা তোমরা স্বীকার করো আর না করো, তোমরা জানো যে ইন্টারে যা পড়ে আসছো বুটেক্সে তুমি ওই পড়াশোনা করো না, কেউই করো না, এবং যারা ফার্স্ট বয় তারাও করো না। ইন্টারে যত কষ্ট করে পড়ছো ভর্তি পরীক্ষার জন্য, বুটেক্সে এসে পড়ো নাই। সো দ্যাট এই চাপা মেরে লাভ নাই, কিন্তু বাইরে গেলে আবার মনে রাখবো ইন্টারের দিনগুলা মনে রাখো, সেই রকম বা তার চেয়েও বেশি পড়তে হবে। পড়াশোনা ওদের দোষ দিলে হবে না, ভার্সিটিরও কিছু দোষ আছে, মানে দোষ একটা সিস্টেমের, দোষ সিস্টেমের, ওদের আমি হ্যাঁ। দোষ দিই না, ভার্সিটির না, দোষ সিস্টেমের। তো আমার মনে হয় সবাই অনেক ধৈর্য দিয়ে আছে। ও সিজিপি এর, আচ্ছা আচ্ছা, ভালো একটা কোশ্চেন করছো, এটা নিয়ে একটু না বললে আসলে হয় না, এটা 1 মিনিটই বলবো আমি। সিজিপিএ ভাই আমি 3 পাওয়া মানুষকেও বাইরে যাইতে দেখছি, 3 এর নিচে পাওয়া মানুষকেও বাইরে যাইতে দেখছি, প্রচুর আছে। লেগে থাকতে হবে। তুমি একবার ট্রাই করছো, তোমার ফান্ড, ইভেন ফান্ড নিয়ে, সরি আমি আসল কথাটাই বলতে ভুলে গেছি, ফান্ড নিয়ে ইউএসএ তে যাইতে দেখছি আমার নিজের ফ্রেন্ড, ওর সিজিপিএ 2.93, হি ইজ ইন ইউএসএ নাও। সিঙ্গাপুরে আছে, জার্মানিতে আছে, সবখানেই 3 এর নিচে সিজিপিএ নিয়েও আছে মানুষ। বাট তোমার লেগে থাকতে হবে, তোমাকে কষ্ট করতে হবে। আমি বারবার বলতেছি বুটেক্সে পড়াশোনা কোনো পড়াশোনা না। তুমি যদি মনে করে থাকো স্যার বুটেক্সে অনেক কষ্ট করছি, বুটেক্সের পড়াশোনা অনেক পড়াশোনা, তাহলে আসলে তুমি হায়ার স্টাডিজে যাও না। তোমার জন্য মাছ বেটার হচ্ছে দেশে থাকা, দেশে ভালো অপরচুনিটি আছে, তুমি এক সময় লাখ কয়েক বেতনও কামাইতে পারবা দেশে থাকলে, যদি সিস্টেম বুঝো। সো দ্যাট ডোন্ট ট্রাই ফর মানে এনি আদার ইউনিভার্সিটিজ অন আর্থ, কারণ এটা পড়াশোনা না। এই পড়াশোনা অনেক কঠিন এবং অনেক সময় সাপেক্ষ ব্যাপার, তুমি অন্য কিছু করতে পারবা না, এটা মাথায় রাখো। সিজিপিএ অনেক কমেও হয় ভাই, একদম কমেও হয়, আরো অনেক কমে হয়, ডাজন্ট ম্যাটার। স্যার আমরা স্যার কয়েকজন মানে আমরা টিম লিডারের কথাই বলি, অনেকের হায়ার স্টাডির ইচ্ছা আছে বা এমএসসি করার ইচ্ছা আছে, কিন্তু দেখা যায় যে আমাদের তো বেরোতে সময় লাগছে বা নিজের দোষের কারণে হলো আমার সময় লেগে যাচ্ছে। তো এই ক্ষেত্রে কি কোনো প্রবলেম ফেস করতে হবে কিনা স্যার? এক্ষেত্রে আমার অ্যান্সার হচ্ছে ইউএসএ তে হবে না, আমি জানি। অন্যান্য ইউএস এর ব্যাপারটা হচ্ছে ওপেন কোর্সওয়্যার, ওখানে মানুষ 8 বছর 9 বছরে পাস করে। ওখানে ওদের বাবারা পড়াশোনার টাকা দেয় না, বেশিরভাগের নিজে কাজ করে করে পড়াশোনার টাকা জোগাড় করে, এবং ওখানে গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে পড়তেও বছরে ধরো 50-60 লাখ টাকা লাগে। যারা ওখানে ফান্ড এত সহজ না, ফান্ড পাওয়া অনেক কঠিন ওখানে, মানে বাংলাদেশিরা ফান্ড পায়, আমাদের মাথা ভালো এই কারণে, বাট ওদের জন্য ফান্ড পাওয়া আরো কঠিন। এই জন্য আমি বলতেছি যে আসলে মানে ওভাবে চিন্তা করে লাভ নাই, তোমার যাওয়া দরকার, তুমি লাইগা থাকতে হবে, এটাই হচ্ছে আমার শেষ কথা, যে প্রথম থেকে শেষ পর্যন্ত কথা। স্যার ফান্ড নিয়ে একটা প্রশ্ন ছিল স্যার, যেহেতু ফান্ডের কথা আসছে স্যার, 100 এই চেহারা নিয়ে দাঁড়ায় থাকলে আর যাই হোক বাইরে যাওয়া লাগবে না। বলো 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 বলো, সমস্যা নাই, বলো। ফান্ডের ব্যাপার স্যার, মানে অনেকে তো স্যার মানে বেশিরভাগ সময় দেখা যায় স্যার 100% আর ফান্ড সবাই পাচ্ছে না স্যার, 50 বা 25 এরকম ওয়েভারও যেতে হইতেছে। যদি কেউ 50%ও পায় স্যার, বাকি 50% আসলে কি বিয়ারেবল স্যার? তোমার ফ্যামিলি কি খরচ করতে পারবে, আমি কেমনে জানবো বলো? আসলে এস্টিমেশনটা চাচ্ছি স্যার, কি রকম খরচ হয়টা কি রকম স্যার 50%? এটা ডিপেন্ড করে ইউনিভার্সিটি ওয়াইজ, আসমান জমিন ডিফারেন্ট। এমআইটি তে পার ইয়ার বা হার্ভার্ডে পার ইয়ার তোমার কস্টিং হচ্ছে 1 কোটি টাকার উপরে, তারও বেশি পার ইয়ার কস্টিং মোর, এটা একদম লোয়েস্ট। মানে ধরলাম যে তুমি 50% ফান্ড পাইলে তোমার ইয়ারলি 50 লাখ। ওই এখন আবার কোন ভার্সিটিতে তোমার আরো কম, মানে অনেক কম। মানে এমবিএ আমি জানি, এমবিএ সবচেয়ে দামি পড়া, এমবিএ আছে 2 বছরে মাত্র $20,000। নিউ ইয়র্কের একটা ভার্সিটিতে আছে 2 বছরে অনলি $20,000। তবে স্যার ফান্ডিং বলতে আমরা যাদের গল্পটা শুনি তারা মোটামুটি সবাই 100%ই আমরা শুনি। অবশ্যই অবশ্যই, তোমরা সবাই 100% নিয়ে যাবা। 2 নাম্বার কথা হচ্ছে আমি পার্সোনালি সাপোর্ট করি না তুমি 80% নিয়েও যাও, আমি পার্সোনালি সাপোর্ট করি তুমি 100% নিয়ে যাও, কারণ 50% নিয়ে গিয়ে অনেককেই ফেরত আসতে হয়েছে। ফ্যামিলিয়াল ভাই অনেক প্রবলেম হইতে পারে, ফ্যামিলি তোমাকে হঠাৎ করে সাপোর্ট বন্ধ হয়ে যেতে পারে, কিছু
মানে উপরওয়ালা না করুক, তোমার ফ্যামিলি থেকে দুর্ঘটনা ঘটতেই পারে, তোমার স্যার তখন ওদেরকে ওই গল্পগুলো বলেন স্যার, ওই যে ইন্ডিয়ান চাইনিজরা কিভাবে ফান্ড নিয়ে যায়, মানে ওখানে ফান্ড নিয়ে যায় না, ওখানে গিয়ে স্পন্সরশিপ নিয়ে আর কি থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ওদের আসলে ইন্ডিয়া চাইনিজদের ব্যাপার অন্য থাকে, ওরা জান গেলেও ওখানে থাকবে, ওদের হিসাব আলাদা, ওরা ফান্ড নিয়ে যায় না, এক নম্বর কথা ওরা ফান্ডের চিন্তাও করে না, ওরা অ্যাডমিশন পেলে চলে যায়। ইন্ডিয়ার অনেকগুলো সিস্টেম আছে, ইন্ডিয়ার গভর্নমেন্ট থেকেও তোমাকে অর্থায়ন করা হবে বাইরে পড়ে আসার জন্য। আর ইন্ডিয়ার জব মার্কেট অনেক ডিফারেন্ট হয়ে গেছে। আমি এবার যাওয়ার পরে আমার কলিগ ছিল ইন্ডিয়ান, আমার সাথে যে ছেলেটা মানে আসতো, ও কথা শুনে আমি ভাই বেকুব হয়ে গেছি। ওয়ার্ল্ডের সমস্ত বড় কোম্পানিতে হার্ডওয়্যার এবং সফটওয়্যার বেস কোম্পানির এখন ইন্ডিয়ার ব্রাঞ্চ আছে। ইন্ডিয়াতে পিএইচডি করা লোকের যে ডিমান্ড, আগামী 10 বছরে ওই ডিমান্ড ফুলফিল হবে না ওরা দেশে ফেরত আসলে। তখন দেশে বাইরে থেকে পিএইচডি করে আসার পরে ওরা সিভিয়ার হাই বেতনে ভালো জব পায়। সুতরাং ইন্ডিয়ার সাথে আসলে আমাদের কম্পেয়ার করে এখন লাভ হবে না। বাট অ্যাজ এ বাঙালি মানুষ, মানে অ্যাজ এ মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, আমি বলবো যে ভাই 100% না হলে যায় না। এটা আমার ব্যক্তিগত কথা। এখন তোমার মতামত, তোমার ভাই এখন মনে করতে পারে যে স্যার আমি ব্যাকআপ দিতে পারবো, ইটস ওকে। আমার ফ্রেন্ডরাই গেছে ভাই, 50% 75%ও গেছে। তাদের মধ্যে অনেকেই ফ্যামিলিয়াল প্রবলেমের কারণে ব্যাক করতে হয়েছে বা ভার্সিটি চেঞ্জ করতে হয়েছে। আমার এক ফ্রেন্ড 4 বছর ধরে 3 ভার্সিটি চেঞ্জ করে এমএস না নিয়ে দেশে ফেরত আসতে হয়েছে। ক্যান ইউ ইমাজিন? বুয়েটের ছেলে, আমার ফ্রেন্ড। সো দ্যাট আমি বলবো না তুমি 100% না নিয়ে যাও। আর 100% এমন না যে ভাই এটা সম্ভব না, এটা ম্যাক্সিমাম কপালের ব্যাপার। কপালের ব্যাপার, আমি বারবার বলতেছি। আমার চেয়ে অনেক ভালো স্টুডেন্ট আমার সমান ফান্ডও পায় না, আবার আমার চেয়ে অনেক খারাপ স্টুডেন্ট আমার চেয়ে ভালো ফান্ড পায়। কপাল। তুমি 1 বছর না হলে 2 বছর ট্রাই করো, 2 বছর না হলে 3 বছর ট্রাই করো। স্যার আমি একটা জিনিস স্যার ইউটিউবে যে ঘাটলাম স্যার, মানে বেশ কিছুদিন ধরে সবাই বলতেছে যত বেশি ইউনিভার্সিটি অ্যাপ্লাই করা যায় তত বেশি ফেভার করার সুযোগ থাকে। মানে এটার কথাটার মানে বুঝি নাই। মানে অ্যাপ্লাই যত জায়গায় করবে স্যার, মাস্টার্সের জন্য লাগে অ্যাপ্লাই করব, মানে যত বেশি জায়গায় আমি অ্যাপ্লাই করব একই সাথে, সুযোগটা নাকি স্যার ফান্ডিং এর বেশি থাকে। তো প্রবাবিলিটি সূত্র কি? এই মিয়া প্রবাবিলিটির অঙ্ক করো নাই? এটা প্রবাবিলিটির অঙ্ক কি? মানে স্যার আমি যেটা বলতেছি, মানে কোন কাটমার্ক আছে নাকি সেটা মিন করছি স্যার। কাটমার্ক আছে, কাটমার্ক আছে। কাটমার্ক কি একমাত্র মেটার না, আমি বারবার বলতেছি কাটমার্ক আছে এবং কাটমার্ক মেটার না। এখন ধরো তোমার সিজিপি, আমি জাস্ট একটা প্রোফাইলের উদাহরণ দিই। একটা তোমার সিজিপি 3.5, তারপরে তোমার জিআরই মিডিওকোর ধরো 305 7 এরকম, তোমার টোফেল হচ্ছে মিডিওকোর ধরো 90 92 এরকম। এখন তুমি যদি এমআইটি তে অ্যাপ্লাই করে বসো, হার্ভার্ডে অ্যাপ্লাই করে বসো, ক্যালটেকে অ্যাপ্লাই করে বসো, ভাই তোমারে নিবে না। কমন সেন্স, ইউজ কমন সেন্স। বারবার আমি বলছি ইউজ কমন সেন্স। বাট অনেকে বাঙালিরা একটা ভুল করে যে নিচের দিকের র্যাঙ্কিং এ অ্যাপ্লাই করে, ভাবে যে জিনিসটা সেফ। দুইটা কারণে এটা চরম আনসেফ। এক নাম্বার হচ্ছে নিচের দিকের ভার্সিটির ফান্ডের পরিমাণ কম থাকে, তাদের গভর্নমেন্ট টাকা দেয় কম। সারা দুনিয়ায় সারা পৃথিবীতে মানুষ তেলা মাথায় তেল দেয়, সবাই ওই বড় ভার্সিটিরই ফান্ড দেয় গভর্নমেন্ট। বড় ভার্সিটির ফান্ডিং যদি 20টা থাকে, ছোট ভার্সিটি থাকে 2টা। 2 নাম্বার হচ্ছে ছোট ভার্সিটি অনেক সময় দেখে যে অনেক ভালো প্রোফাইলের পোলাপাইন অ্যাপ্লাই করছে। আমার নিজের ব্যক্তিগত মজার ব্যাপার হচ্ছে, আমি যে ভার্সিটিতে গেছি তোমরা জানো যে এটা ইউএস এর টপ 20-র মধ্যে একটা। আমি বটম মানে 100-র পরে অনেকগুলা ভার্সিটিতে, 2টা ভার্সিটিতে অ্যাপ্লাই করছিলাম, 2টার কোনোটাতে আমাকে অ্যাডমিশনই দেয় না, ফান্ড বহুত পড়ার কথা। এটা আমি মানে যদিও আমি বলছি আমি নিজেও করছি, মানে এটা মানুষ করে, এটা আসলে ইনস্টিংক্ট। ব্যাপারটা যেটা হচ্ছে যে অত খারাপ ভার্সিটি জানে যে আমি ওখানে আসলে যাব না, এবং তাদের একটা ছাত্রের সিট আমি মারতে পারি, যেটা বাঙালিদের কমন একটা অভ্যাস, সবখানে সিট মাইরে রাখে 4-5টা ভার্সিটিতে। এই কাজটা করতে পারি দেখি তারা আমাকে অ্যাডমিশনও দেয় না, ইনফ্যাক্ট নট ইভেন অ্যাডমিশন। তো এটা একটু ডিটেইলস এর আলোচনা। আর লাস্ট একটা কোশ্চেন আবার আসছে যে কো কারিকুলার অ্যাক্টিভিটিজে ইনভলভ থাকা কি হেল্পফুল হয় নাকি? ভাই তুমি যদি ন্যাশনাল লেভেলের স্পোর্টস পারো, এটা হেল্প করে। আমি একজনকে চিনি যে স্পোর্টস এর ফান্ডিং নিয়ে বাইরে গেছে, পড়াশোনা করছে ইঞ্জিনিয়ারিং এ, বাট স্পোর্টস এর ফান্ডিং নিয়ে বাইরে গেছে, এন্ড দ্য অ্যামাউন্ট ওয়াজ স্ট্যাগারিং। মানে $3,500 পার মান্থ তার ফান্ডিং ছিল। মানে জব, কানাডার জবের চেয়ে বেশি বেতন আর কি, এটা তার ফান্ডের পরিমাণ ছিল। কারণ ইউএস এরা খেলার ব্যাপারে ফ্রিক। সে হচ্ছে টেবিল টেনিসের ফান্ডিং নিয়ে গেছিল। হি ওয়াজ এ গুড টেবিল টেনিস প্লেয়ার, বাট
ইউ শুড ডু ইট ইন ন্যাশনাল লেভেল। ন্যাশনাল লেভেলে যদি খেলাধুলা পারো ঠিক আছে। ডিবেট আমি দেখি নাই, কারণ ইউএসএ তে ডিবেট জিনিসটার ওরকম খুব বেশি দাম দেওয়া হয় না। ওখানে ডিবেটটা রাজনীতিবিদদের কাজ, এই জন্য ওরা মেইনলি দেখবা রাজনৈতিক ডিবেট হয়, প্রেসিডেন্সিয়াল ইলেকশনে ডিবেটে খুব একটা হেল্প পাবা না। খেলাধুলার ক্ষেত্রে চেসে অনেক সময় দেয়। আর কোর কারিকুলার অ্যাক্টিভিটিস গান বাজনা হবে না, কারণ বাংলাদেশের সাথে ওদের মিলে না। অভিনয় গান বাজনা নট নেসেসারিলি, ওদের এক্সট্রা কারিকুলারে খুব একটা তোমাকে হেল্প করবে না। কো কারিকুলার বলতে ওখানে তোমার ওই জাস্ট ওই পেপার পাবলিশ, দ্যাটস কো কারিকুলার না, ওইটা আসলে কারিকুলার। কো কারিকুলারে আসলে ওখানে তুমি খেলাধুলা না পারলে লাভ নাই। আর স্যার বাইরে অ্যাপ্লাই করার জন্য কি আইএলটিএস আর জিআরই দুটোই দরকার? বাইরে তো ভাই তুমি তো দেখি আমার ড্রাইভারের মতো কথা কও যে স্যার বিদেশটা কোনটা, বিদেশ বলে তো কিছু নাই। বাইরে তুমি আরো জিগাও যে স্যার কোনটা, কোন কান্ট্রি, এটা জিগাও। ইউএসএ, কানাডা, জার্মানি, এই আমি তিনটা একটু আগে তো আমি বললাম তোমাকে ইউএসএ, কানাডা এবং অস্ট্রেলিয়া, এই তিনটাতে তোমার আইএলটিএস লাগবে, আইএলটিএস হেল্প করবে। এবং ইউএসএ তে জিআরই মাস্ট, কানাডার কয়েকটা ভার্সিটিতে জিআরই মাস্ট, সিঙ্গাপুরে জিআরই আইএলটিএস লাগবে, আর জার্মানিতে জার্মান ভাষা লাগবে। আইএলটিএস লাগবে স্যার, আইএলটিএসও আছে ফান্ড জার্মানিতে। আচ্ছা, জার্মানিতে আইএলটিএস আছে ফান্ড, বাট টাফ, অনেক টাফ। আমাদের তানভীর স্যারকেও জার্মানটা শিখতে হয়েছে, এই জন্য আমি বলি যে জার্মানিতে জার্মানটা শেখা উচিত। আর জার্মানিতে আসলে তুমি জার্মান না শিখলে চলতে পারবে না। যেমন চায়নাতে ফান্ডের জন্য কিন্তু চাইনিজ ভাষা লাগে না, বাট চায়নায় ভাত খাইতে গেলে চাইনিজ ভাষা লাগবে, কারণ দোকানদার ভাত কথাটা বুঝবে না তোমার, রাইস বললে সে রাইস চিনবে না, ইভেন লেখাও বোঝে না যে রাইস লিখে দিব চাইনিজে, সেটাও না। আই নো দ্যাট টু। আর অনুপম স্যার তো ঘুরেই আসছে, স্যার জানে আরো ভালো মতো। তবে আজকে মনে হয় অনুপম আমরা আর লেংদি না করি, হয়ে গেছে অনেক। আমরা আবার আলোচনা করব ইনশাআল্লাহ, তো তখন কথা হবে। তো আর আপাতত স্যার আর কিছু যদি বলেন, বা আশিক স্যার যদি কিছু বলেন বলতে পারেন, আর স্টুডেন্টদের মধ্যেও কিছু যদি বলার থাকে লাস্ট বলতে পারো। তবে আজকে আর কোনো কোশ্চেন আমরা নিব না আসলে। আশিক? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার আমরা ঠিক আছে স্যার। ওখানে তো আসলে ওই যে ছেলেটা রাত, ও আসলে মনে হয় 1-1 মাত্র পাস করছে আর কি। না ইটস ওকে, ইটস ওকে। আই ওয়াজ জাস্ট কিডিং, মানে হ্যাঁ না আমরা বুঝতে পারছি, সমস্যা না। তো এখানে তো ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার আছে। ইভেন আমাকেও এখনো অনেকে মানে মেসেজ দিচ্ছে যে স্যার জিআরই আসলে কি বা টফেল কি, মানে এই ধরনের। এটা নিয়ে আমি বারবারই বলছি যে আমি ডিটেইলস আমরা শুধুমাত্র আলোচনা করব সেগমেন্ট ওয়াইজ, একদম ইউএসএ বা কানাডা সেগমেন্টটা একটা থাকলো, ইউএসএ কানাডা সেগমেন্ট, অস্ট্রেলিয়াটা আলাদা থাকবে, জার্মানিটা আলাদা থাকবে, ইভেন জাপানও আমরা আলাদা সেগমেন্ট করব। তো দ্যাট যেহেতু একটা সিরিজ শুরু করছি, আমার মনে হয় বাকি পার্টিসিপেন্ট ইনশাআল্লাহ থাকবে। হয়তো আজকে অনেকেই আসতে পারে নাই বা আসে নাই, 42 আসে নাই, হয়তো তারা রাগ করছে কিনা জানি না, বা কি কারণে আসে নাই আমি জানি না। ইনফ্যাক্ট বা তারাও হয়তো একটু টেনশনে আছে, তাদের যেহেতু পাস করতে পারতেছে না বা সামথিং। এখন আমরা আরো বেশি স্পেসিফিক হয়ে আসবো আর কি স্যার। হ্যাঁ, স্পেসিফিক তথ্য নিয়ে আসবো, ওগুলা হ্যাঁ ইনশাআল্লাহ হবে। আচ্ছা আরাফাত আর মুন, আমরা নেক্সট জিআরই নিয়ে আর টোফেল অবলিক আইএলটিএস এই দুইটা নিয়ে আমরা সেমিনার করব, ঠিক আছে? একদম সেমিনার মানে ওটা রিলেটেড যা আছে সব স্পেসিফিক ভাবে কিভাবে কি করতে হয়, কিভাবে না করতে হয়, কি কি সিলেবাসে আছে, কি কি পড়তে হয় না পড়তে হয়, কোন জায়গা থেকে পড়তে হয়, ঠিক আছে? তো তোমরা এটা অ্যারেঞ্জ করবে আর কি, যে রেজিস্ট্রেশন সহ, যে এই গুগল ফর্মে দিয়ে আগে মেইল অ্যাড্রেস সহ দিয়ে দিল, ওরাই শুধুমাত্র ইনভাইটেড আর কি, যারা লিংক পাবে। যারা লিংক পাবে তারাই শুধু ইনভাইটেড। জিআরই কি করে পড়তে হয়, কোন জায়গা থেকে পড়তে হয়, কি সব তানজিল ভাই আর কি করবে। যদি তানজিল ভাই চায় যদি, তাহলে অন্য জায়গা থেকেও মানে কেউ কারো বলাতে পারে। আমাদের রাকিন স্যারও আছে, রাকিন স্যারও ভালো গাইড করতে পারবে, স্যারের সাথে মিলে একসাথে মনে হয়। না আমি আরেকটা জিনিস বলবো, যেটা আমি চেষ্টা করব যে ওই ইউএস এর ব্যাপারটা যেহেতু টেক্সটাইল রিলেটেড, আমরা ফয়সাল স্যারকেও বলতে পারি ইনফ্যাক্ট। হ্যাঁ ফয়সাল স্যারকে, কারণ উনি তো ইউএস এর টেক্সটাইলেই গেছে, তো উনি ওই ব্যাপারটায় হয়তো ওইখানে একটা সেশন রাখলাম যে উনি 15-20 মিনিট বা আধা ঘন্টা বললো, বাকি টাইম হয়তো আমি বললাম, মানে এরকম একটা সেশন করা যাবে আর কি। তবে আরাফাত আর মুন, তাহলে আমরা নেক্সট টাইম যখন আমরা করব আর কি সেশনটা জিআরই আর টোফেল আর জিআরই আইএলটিএস নিয়ে যখন আমরা করব, তখন তোমরা রেজিস্ট্রেশন করবা, আমরা বলে দিব যে রেজিস্ট্রেশন ফর্ম দিয়ে দিব। আমরা মাঝখানে একটু বলি আর কি, যে ওরা হয়তো জানে না যে তানজিল স্যার কিন্তু একবার না 2বার জিআরই দিছে, এন্ড
তার মানে অভিজ্ঞতা আমাদের বুটেক্স এর আমি বলতেই পারি যে ইভেন প্রফেসর লেভেলে বললেও আসলে কারণ না না, নাই। বাংলাদেশে এরকম কয়েকজনের আছে যে জিআরএস জীবন নিচে 2 বার দিছে। ওরা আসলে বুঝতে পারতেছেন তানজিদ কতটা এক্সপেরিয়েন্স। মানে নেক্সট অ্যাকচুয়ালি আমরা প্রশ্ন লেখা মানে হাই লেভেলেরও উপরে লেভেল থাকলে সেই লেভেলের কোশ্চেনগুলো শুধুমাত্র স্যারের কাছে করা যাবে। It's okay. আচ্ছা, আসলে জিআরই 2 বার দেওয়ার মতো পরীক্ষাও না, এবং অনেকে মানে আমার কাছে জিআরইটা প্যারা লাগে না, বাট বেশিরভাগ মানুষ কেন জানি প্রচুর প্যারা নেয় জিআরইতে। এই ব্যাপারটাও আসলে কিছুটা শর্টকাট আছে, অনেকেই হচ্ছে শর্টকাট গুলা মাথায় রাখে না। আমি যেটা বলবো জিআরই জানাচ্ছে বেশি হচ্ছে ইনটুইশন। তো আমরা আসলে আজকের কথা না বাড়াই, আর অনুপম স্যার একটু কষ্ট করে ভিডিওটা, আচ্ছা ভিডিওটা তো আমি রেকর্ড করছি মনে হয়, তো রেকর্ড হ্যাঁ সেভ করে আমি তাহলে দিয়ে দেওয়ার চেষ্টা করবো আর কি। নেক্সট সেশন আমরা কবে করতে পারি? কবে নাগাদ রাখবো নেক্সট সেশনটা? এটা আবার ওই যে গ্রুপে দাও, গ্রুপে আমি দিয়ে দিচ্ছি, টিএসসি টিএমডিএম এ আমি দিয়ে দিচ্ছি যে নেক্সট এরকম একটা গ্রুপে ইয়া হবে, এবং তোমরা ফর্মটা ওই ইয়াতে কমেন্টে দিয়ে দিও। আমি দিয়ে দিব না, তোমরা ফর্মটা কমেন্টে দিয়ে দিও। মানে ফর্মে আমরা মেইনলি কি ধরনের প্রশ্ন রাখবো, মানে সেটা আমার সাথে আমি করব না, আচ্ছা, ফর্মটা ঠিক আমি আছে, ক্রিয়েট করে দেব। থ্যাংক ইউ। আমরা জাস্ট মানে ইয়ে দিয়ে দিব, লিংক দিয়ে দিব। হ্যাঁ, তোমরা অর্গানাইজ করবে আর কি। তোমরা হচ্ছে লিস্টটা করবা, কারা থাকবে কি থাকবে এই জিনিসগুলো লিস্টটা করবে। ঠিক আছে স্যার। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তাহলে সবাইকে ধন্যবাদ। আমরা মোটামুটি আজকে 47 জন পর্যন্ত ম্যাক্সিমাম আর কি অ্যাটেন্ডি পাইছি। হ্যাঁ না, পরের দিকে কমে গেছে কিছু, ওই যে মানে পরে আমরা কোশ্চেন অ্যানসারে আসার পরে কিছু কমে গেছে, সমস্যা নাই। হ্যাঁ, সমস্যা নেই। তবে আমরা ডিপার্টমেন্টে যতজন আছি সবাই মিলে সেমিনার করব আর কি। মানে অন্তত আমাদের ডিপার্টমেন্টটা একটু রিসার্চ ওরিয়েন্টেড অর হায়ার স্টাডিজ ওরিয়েন্টেড, বা সে ক্যারিয়ার নিয়ে শুধুমাত্র বাংলাদেশে জব করবে না এরকম একটা ডিসিশন সে। এবং আমাদের ডিপার্টমেন্টটার যে কোর্স কারিকুলাম অ্যাকচুয়ালি বুটেক্স এর মধ্যে এটা বেস্ট বাইরে যাওয়ার জন্য। আমি যখন এটা ডিটেইলসে যাব, ডিটেইলসে গেলে তখন মানে আমি একটা পয়েন্ট করে দেখাইতে পারবো কেন এটা বেস্ট। আমাদের কোর্স কারিকুলামটা ওয়ান অফ দা বেস্ট বাইরে যাওয়ার জন্য। তো সবাইকে ধন্যবাদ, আর তানজিল হাসান মেহেদী স্যারকেও ধন্যবাদ, আশিককে ধন্যবাদ যে থাকার জন্য, আর যারা